রাত ৯টা, পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঠান্ডা হিমেল হাওয়া কোয়ার্টারের জানলার পর্দাগুলোকে দুলিয়ে দিয়ে যাচ্ছে আলতো করে। বাইরে ঝিঝি পোকার ঐক্যতান আর দূরে কাপ্তাই হ্রদের শান্ত জলের মৃদু কলতান দুটো মিলে জমাট বাঁধা নিস্তব্ধতাকে কিছুটা করে তুলেছে সজাগ। সিন্ধু সারসে পর্দা গলিয়ে ঢু মারলে কোনো জনমানবের চোখে না পড়লেও কান পাতলে শোনা যায় টুকটুক কথার ভাঁজ। লিভিং রুম ছেড়ে নবদম্পতির দেখা মেলে কিচেনের রুমে। বাইরের দুনিয়ার জটিলতা সামলে ব্যক্তিগত জীবনে নিজস্ব কাজে ব্যস্ত শিখত দক্ষ এই নেভি অফিসার কর্মক্ষেত্রে যতটা কঠোর আর আপোষহীন, কোয়ার্টারের চার দেয়ালের ভেতর তার ঠিক উল্টো, বরং অতিরিক্ত নমনীয়তা তার একান্ত প্রিয়তমাকে পর্যন্ত অবাক করে দেয়। আদৌ তার মধ্যে কোনো রুডনেস বিহেভিয়ার আছে কিনা। অফিস শেষে কোয়ার্টারে ফিরে এসে কিছুক্ষণ হলো নেভিয়ান সাহেব আসামাত্র ইউনিফর্ম ছেড়ে ফ্রেশ হয়ে ঢুকেছে কিচেনে। পরনে তার হালকা সবুজ রঙের একটা ক্রু নেক টি শার্ট, সাথে হাঁটু অবধি শর্ট প্যান্ট। কিচেনের মৃদু হলদেটে আলোতে রান্নার জন্য গাজর আর ক্যাপসিকামগুলো কাটছে একেবারে সমান মাপে। আজকে রাতের স্পেশাল মেনু ফ্রাইড রাইস, সাথে চিলি চিকেন। কিচেন ডেস্কের ওপর পা ঝুলিয়ে আয়েশ করে বসে আছে মিসেস সিক্ত। পরনে তার ঢিলাঢালা টি শার্ট, সঙ্গে সাদা রঙের পালাজ্জো, হাতে গাজরের একখানা স্লাইস। একটু একটু করে খেতে খেতে সে চোখ বুলে গভীর মনোযোগ দেখে রন্ধন শিল্পীর কারুকাজকে। রান্নার জগতে সে টেনে টেনে 2 পাস করলেও তার নেভিয়ান সাহেবও লেভেল পাশধারী সুনামধন্য একজন শেফ, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আপনার চোখ কি স্কেল? সবজিগুলো প্রত্যেকটা তো সমান সমান কিভাবে হলো? এত পারফেকশন মেনটেন করে চলেন আপনি? মাই গড! পারফেকশন ইজ দ্যাট কি, বাট খুব একটা সমানক হয়নি। যেটাই হোক না কেন, একজন মানুষের সবগুলো গুণ থাকা উচিত নয়। সিক্ত মৃদু হাসে। মাঝারি আঁচে প্যানে সামান্য তেল দিয়ে ফেটিয়ে রাখা ডিমগুলো হালকা করে ভেজে তুলে নেয় সে। এরপর একে একে গাজর, বিনস আর ক্যাপসিকামগুলো দিয়ে সবজিগুলো হালকা সতে করে নিয়ে বলে, আমার সব গুণ নেই ম্যাডাম, এগুলো বেসিক। বিএনএতে সার্ভাইভাল ট্রেনিংয়ে নিজেদের রান্না নিজেদেরকে করতে হয় বেশিরভাগ সময়, তখন থেকেই শেখা। অন্তি গাজরের শেষ টুকরো মুখে পুড়ে নিয়ে খানিকটা ঝুঁকে বলে, আমার কি রান্না শেখা উচিত স্যার? অ্যাজ ইউর উইশ ম্যাম। ওকে, আপনি এই কথা তাহলে আমার শাশুড়িমায়ের সামনে বলবেন। মা জানে তুমি রান্না পারো না। জানে তো, বাট যদি শিখতে বলে তখন আপনার ঘাড়ে দায়ভার দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা। অন্তি নেভিয়ান সাহেবের নিঃসংকোচে আস্থা বলায় ছোট ছোট চোখ করে তাকায়, নিরেট গলায় বলে, এত সহজে আস্থা বললেন কেন? মা যদি বকা দেয় তখন? বকা দিলে কি করার? আমার ওয়াইফকে রান্না শেখালেও মনে হয় না কাজে দিবে। রাইস কুক হওয়ার সময়টুকু সে ধৈর্য ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। বিলিভ করো এটা? অন্তি সুন্দর করে মাথা নিয়ে বলে, না, বিশ্বাস করি না। তাহলে? তাই বলে আমার হয়ে আপনি বকা শুনে নেবেন? সিক্ত ফ্রাইড রাইসের পালা শেষ করে মেরিনেট করে রাখা চিকেনগুলো বাদামি রঙে ভেজে নেয়। অতপর প্রপার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে 2-1 পিস চিকেন তুলে নিয়ে খেতে খেতে বলে, আই হ্যাভ নাথিং টু ডু। লং টাইম চুপচাপ হয়ে থাকা আমার জন্য একটু কষ্টকরই। আচ্ছা, আমি যদি শুধু ডিম ভাজি করি তাহলে হবে না? এটাতে তো অল্প সময় লাগে, আর ডিম ভাজি তো আমরা সবাই খাই, মাও খুব খুশি হবে। অন্তিকে 1 পিস ফ্রাই চিকেন খাইয়ে দিয়ে বা হাত দিয়ে তার মুখের ওপর লেপটে থাকা চুলগুলো সরিয়ে দেয় সিক্ত। শীতল চাহনিতে তাকে বলে, ডিম ভাজি তো প্রতিদিন খাওয়া যায় না ম্যাম। এটা করে মাকে খুশি করার প্রয়োজন নেই, কজ শি ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট কুকিং। থাক, তোমার এত কষ্ট করতেই হবে না, তোমার বকাগুলো সব আমি খেয়ে নিব। মাকে তাহলে কি রান্না করে খুশি করব? রান্না দিয়ে খুশি করার দরকার নেই, অন্য কিছু ভাবতে পারো।
আমি তার ছেলের ওয়াইফ, আমার তো এটা দায়িত্ব। সিক্ত তার অবলা চুরি পাখির কথায় ভাবনায় পড়ে যায়। উপায় খুঁজতে গিয়ে নানান কিছু মাথায় ঘুরলেও সেগুলো যথাযোগ্য মনে করে না। সবচেয়ে সহজ পথে হাঁটার পন্থা খোঁজে সে। অতঃপর খানিকক্ষণ চিন্তা ভাবনা শেষে ঠোঁট চেপে বলে, ওকে, তুমি তাহলে গরম পানি রান্না করে মাকে খুশি করতে পারো। আপনি বাবা সবাই শুধু গরম পানির কথা কেন বলেন বলুন তো? গরম পানি কি খাবার? মা কি গরম পানি খায়? খায়। মা এর ঠান্ডা লাগে বেশি, আর ঠান্ডা লাগলে সে পুরোটা সময় গরম পানি খায়। অন্তির এক মুহূর্তের জন্য দৃষ্টি স্থির হয়ে যায়। নেভিয়ান সাহেবের বুদ্ধিটা তার মনে ধরে। চোখ চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে এনে ঠোঁটে প্রস্ফুটিত করে সতেজ হাসি, প্রফুল্ল গলায় বলে, সত্যি সত্যি, ওকে। এবার ঢাকায় গিয়ে যেন দেখি। মায়ের ভীষণ ঠান্ডা লেগেছে, তাহলে আমি তাকে পুরোটা সময় গরম পানি করে খাওয়াবো। আল্লাহ, তুমি মাকে প্রত্যেক মাসে, আমি যখন ঢাকায় থাকবো তখন একবার করে হলেও ঠান্ডা দিও প্লিজ। সিক্ত অন্তির কথাগুলো শুনে কি প্রতিক্রিয়া জানাবে বুঝতে পারে না। ঠোঁট ফুঁড়ে চাপা নিঃশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দেয় সে। মা বউ পুরোপুরি উত্তর দক্ষিণ মেরু, আর তাদের সামলাতে গিয়ে তার যে একটু হিমশিম খেতে হবে এটা এখনই বুঝতে পারছে। এখন ভরসা বাবা, কেননা মায়ের মতো স্ট্রিক্ট পার্সনকে সামলানো বাবা ছাড়া সম্ভব নয়। টমেটো কেচাপ, চিলি সস আর কর্নফ্লাওয়ারের লালচে গ্রেভিতে ভাজা চিকেনগুলো দিতেই অন্তি কিচেন ডেস্ক হতে তড়িঘড়ি করে নেমে পড়ে। সিক্তকে ভেদ করে তার সামনে এসে দাঁড়িয়ে হাতে হাতে স্পুলা নিজের হাতে তুলে নেয়। অতপর গিন্নি গিন্নি ভাব ফুটিয়ে প্যানে নাড়াচাড়া শুরু করে সে। আমার যদি মাম্মা থাকতো তাহলে আমিও বিখ্যাত শেফ হতাম, মাল্টি ট্যালেন্টেড গার্ল হতাম। সব কিছু মাম্মা আমাকে শিখিয়ে দিত। মাম্মামকে খুব কম সময় পেয়েছ। আমার জ্ঞান হওয়ার আগেই মাম্মা আল্লাহর কাছে চলে গিয়েছে। চোখ দেখা কিংবা অনুভব করার সময়টুকু হয়নি। সিক্ত অন্তিকে আগলে রাখে নিজের মধ্যে, কানের পিঠে চুলগুলো গুঁজে দিয়ে মাথায় চুমু দিয়ে বলে, মন খারাপ করো না, তুমি তো এমনিতেই অনেক কিছু জানো। অন্তি পিছু ঘুরে ওপর হয়ে সিক্তের চোখে চোখ রাখে, ভুরু কুঁচকে বলে, কোথায় কি জানি আমি। অ্যাজ এ গার্ল ইউ নো হাউ টু ফাইট, ইউ আর এ ট্যালেন্টেড আর্টিস্ট অ্যান্ড ইউ ক্যান ফিল দ্য নেচার ডিপলি। এগুলো গুণ, অবভিয়াসলি এগুলো গুণ। আপনি কি এই গুণ দেখে অন্তিকে ভালোবেসেছেন? অন্তিকে এত দ্রুত আমি ভালোবেসেছি যে তার গুণ দেখে যাচাই করার সময় পাইনি। নেভিয়ান সাহেবের স্বচ্ছ জবাবে অন্তি ফিক করে হেসে ওঠে। পুনরায় নিজ কাজে মনোযোগ দিতে দিতে বলে, আর এখন তো সময় আছে যাচাই করার, বাট এটা মানতে আপনি বাধ্য যে অন্তির গুণের পাল্লার চেয়ে দোষ কিংবা অদক্ষতার পাল্লা বেশি ভারী। আমি আমার লেডি গ্যাংস্টারের সব কিছুকেই ভালোবাসি, তার দোষ গুণ খোঁজের স্পর্ধা আমার নেই। এত প্রশ্রয় দিচ্ছেন, ভবিষ্যতে যদি কোনো কুকাজ করে ফেলি তখন? সিক্ত মুচকি হেসে অন্তির জটিল প্রশ্নে অন্তি নজর ফিরিয়ে চোখে চোখ রেখে বলে, সিরিয়াস কোশ্চেন স্যার, ডোন্ট টেক ইট লাইটলি, গিভ মি আনসার। ভবিষ্যতে লেডি গ্যাংস্টার যদি সত্যি এই তকমা গায়ে লাগায় তখন দোষ ভুল খুঁজবেন না। সিক্ত কিছুটা সময় নিয়ে শীতল কণ্ঠে প্রত্যুত্তর করে, সুবহানা মেহবুব অন্তি, কারণ ছাড়া কুকাজ করে না, এটা তার সিগনেচার অ্যাটিটিউড অ্যান্ড আই রেসপেক্ট হার এভরি ডিসিশন। অদ্ভুত এক কারণে অন্তির শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে যায়। শরীরে লোম জেগে ওঠে অকারণেই, ভিতরটা তার ঘূর্ণিঝড়ের মতো দাপট তোলে। ভয় শঙ্কা তাকে স্পর্শ করতে না পারলেও এই উত্তর তাকে নিস্তেজ করে তোলে। তবে নেভিয়ান সাহেবের সামনে নিজেকে সে স্বাভাবিক রাখে। এক ঝটকায় চোখের দৃষ্টি সরিয়ে সাবলীল গলায় বলে, থ্যাংক ইউ। নিজেকে লুকাচ্ছ কেন? কোথাও কি কারণে যেন আফসোস লাগছে, শেয়ার করতে পারো। ইমোশনাল হয়ে পড়ব, আমি আছি তো। আপনি তো ইমোশনাল করে দিচ্ছেন, আচ্ছা আমি আবার নর্মাল করে দিব তোমাকে, তুমি শেয়ার করো।
অন্তি ঠোঁট কামড়ে নিজেকে সংবরণ করে, নরম গলায় বলে, আমার বাবা কেন আপনার মতো আমাকে বিশ্বাস করতে পারল না? কেন আপন ভাবতে পারল না? আপনার সাথে আমার পরিচয় স্বল্প সময়ের, অথচ এরই মধ্যেই আপনার জীবনের একটা অংশ হয়ে উঠেছি। বাট জন্মের পর থেকে এখন অবধি আমি আমার বাবার জীবনে কিছু হয়ে উঠতে পারলাম না। এই আফসোসটা আমি কোথায় রাখবো ভেবে পাই না। রাগ করেছ আঙ্কেল আসেনি জন্য? বিষয়টা আর রাগের পর্যায়ে নেই। এটা এতটা গভীরে চলে গেছে যে আমি এখন নিজেকে বোঝাই আমার মা যেদিন মারা গেছে সেদিন আমার বাবাও মারা গেছে। আমি ঢাকায় গিয়ে আঙ্কেলের সাথে কথা বলবো। আই থিঙ্ক তিনি হয়তো কোনো সমস্যার কারণে আসতে পারেননি। তার সমস্যা হচ্ছে তার প্রেজেন্ট স্ত্রী। আমি মেয়েও তার কাছে কিছু না, বাট ট্রাস্ট মি, আমি খুব আশা করেছিলাম বাবা আসবে। এতটা আশা আমি আমার লাইফ নিয়েও কখনো করিনি। মনে প্রাণে চেয়েছিলাম একটাবার নিজের বাবার হাত ধরতে, বাট আল্লাহ হয়তো চায়নি। আল্লাহ আমাকে তার বদলে আর এক বাবার হাতে মিলিয়ে দিয়েছেন। ওই যে বলে না, প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না। দ্যাটস ওয়াই একজন ম্যাজিশিয়ান এসে আমাকে আপনার কাছে তুলে দিয়ে গেছে। সেদিন যদি এই ম্যাজিশিয়ানকে না পেতাম, আমি সত্যি নিজ পায়ে আপনার কাছে হেঁটে যাওয়ার শক্তিটুকু পেতাম না। সিক্ত অন্তির ছলছল চোখের পানি মুছে দিয়ে শান্ত দৃষ্টিতে তাকে বলে, কেঁদো না, তুমি তো গুড গার্ল। গুড গার্লরা কান্না করে না। কাঁদছি না, চোখ দিয়ে এমনি শুধু পানি বের হয়ে যাচ্ছে। কেন জানি এই বিষয়গুলোতে অন্তি খুব উইক। অল্পতেই গলা ভারী হয় তার। ডিসগাস্টিং। অন্তি এতটা নরম কখনই ছিল না। রিল্যাক্স, আমি আঙ্কেলের সাথে কথা বলে বিষয়টা ঠিক করার চেষ্টা করব। মোটেই না, আমি কখনো কোনো দিনও ওনার মুখোমুখি হব না। আর তার কাছে সব চাওয়ার হিসেব আমার শেষ হয়ে গিয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ। সে আমাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছিল, বড় করেছে। আমি এটা মনে রাখবো। এছাড়া তাকে আমি চিনি না। উনি ওনার পরিবার নিয়ে ভালো থাকুক। রাগ হচ্ছে জন্য এগুলো বলছো, এটা তোমার মনের কথা না। আঘাত পেতে পেতে এমন অবস্থা হয়ে গেছে যে আর রাগ অভিমান আসে না। যেটা বলি মন থেকেই বলি। জানেন, আমি নিজে অনুরোধ করে এসেছিলাম। উনি যদি আমাকে বলতো তুমি আমার পায়ে ধরো তাহলে যাব, আমি তাই ধরতাম। এতটা বেকুল হয়েছিলাম। কেন ওনার মনে একটু দয়া হবে না? আপনার বাবা আর আমার বাবার মধ্যে এত কেন পার্থক্য? রক্ত চামড়া সব তো একই, শির দ্বারাতে এত কেন তফাৎ হতে হলো? সিক্ত নিরুত্তর হয়ে থাকে। তার চুরি পাখির এই প্রশ্নের উত্তর তার কাছে থাকলেও উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। মনুষ্যত্ব, শির দ্বারা, বিবেক, এগুলো অনেক দামি বস্তু, যেগুলো অর্জন করার ক্ষমতা সব বিত্তবানদের থাকে না। টাকাও কেনা যায় না। অথচ অনেক গরিব মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরায়, তাদের মাঝে অনেকে বিনা পয়সা এটা অর্জন করে নেয়। ধরু, আই এম গেটিং টু ইমোশনাল, আই নিড পাওয়ার ন্যাপ। আপনি আপনার রান্না করুন। অন্তি হাতের চুলা ছেড়ে নাক টেনে ঘোলাটে চোখ মুখ মুছে সিক্তকে দু হাতে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে মাথা লুকিয়ে নেয় নির্নিমেষ। তার এখন ন্যাপ দরকার। আর ন্যাপের উত্তম জায়গা হচ্ছে নেভিয়ান সাহেবের বুক, যেখানে মাথা রাখলে দুনিয়ার সমস্ত ভার ক্রমশ নিম্নে পতিত হয়ে যায় তার। এলোমেলো ছন্নছাড়া নারী কায়ার আদুরে ভঙ্গিতে সিক্ত ক্ষীণ হাসে। আষ্টেপৃষ্টে বুকের মধ্যখানিতে জড়িয়ে রাখে তার চঞ্চল চড়ুই পাখিটাকে। কিছুক্ষণ স্থির হয়ে থেকে সে অতঃপর ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে রান্নার বাকি ধাপগুলো সম্পূর্ণ করতে ধীরে ধীরে হাত লাগায় কাছে। নীরবতার চাদরে মোড়ানো পুরো সিন্ধু সারস টিমটিমে হলুদ রঙা আলো পুরো কিচেনটাকে মোহচ্ছন্নতায় ডুবিয়ে রেখেছে। ইলেকট্রিক আলোর তীব্রতা খুব একটা না থাকার কারণে উষ্ণ আভা ছড়িয়েছে বেশ। ছোট জানালা দিয়ে বাইরের আবছা অন্ধকারে চোখ পড়তেই দেখা যায় দূরের পাহাড়ের চূড়ায় আধভেজা কুয়াশার আড়ালে লুকিয়ে আছে চাঁদ। এক ফালি রূপালি হাসি নিয়ে উকি দিচ্ছে তাদের দেখে। মিনিটের কাঁটায় লম্বা পরিবর্তন ঘটে। রাত গভীর হতেই জোরালো বাতাসের গতিবেগ বেড়ে যায় আগের চেয়ে। দপদপ করে আওয়াজ তুলে পর্দাগুলো নৃত্য করে যায়
সিক্তের হাত হতে চামচের টুংটাং শব্দ ভেসে আসে মৃদু। সাবধানী হাতে সে তার কাজ তখনও চলমান রেখেছে। অন্যদিকে তার চড়ুই পাখি প্রশস্ত বুকটাতে খড়কুটো তৈরি করে একইভাবে লেপ্টে আছে নীরবে, চোখ বন্ধ, চুপচাপ, একদম শান্ত। সারাদিনের দাপাদাপি সুখ দুঃখকে ভাসিয়ে দিয়ে সে এখন স্থিমিত, মুখ জোড়া জুড়ে একরাশ প্রশান্তির ছোঁয়া। চিকন পাতলা ঠোঁটের কোণ উন্মুক্ত করলে হয়তো ভেসে আসতো তার অব্যক্ত কথা। আমার লাইফের প্রথম ফেজে আমি এতটা দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি যে সুখের হাল আমি ছেড়ে দিয়েছিলাম অনেক আগেই। কোনোদিন ভাবিনি আমি সুখী পাবো বা সুখ হবে আমার জীবনে, কিন্তু সৃষ্টিকর্তা আমার স্ট্রাগল, আমার দুঃখ কষ্ট দেখে অনেক দামি একটা উপহার দান করেছেন। আমাকে আস্ত মানসিক শান্তি উপহার দেন। বলুন, মানসিক শান্তি ছাড়া মানুষ কি বাঁচে? বাঁচে না তো। বাঁচলেও হয় যন্ত্র হবে, নয়তো বুকে পাথর চেপে, যেটা দুর্বিসহ, অকল্পনীয়, ভয়ানক। আমি আর পিছু ফিরতে চাই না, আমি আর দুঃখের সাগরে ভাসতে চাই না। আমি চাই শুধুমাত্র আপনাকে, আমার মানসিক শান্তিকে। সেপ্টেম্বর 27, ঢাকা। মোটামুটি 15 দিনের একক সংসার যাত্রা শেষ করে ঢাকার মাটিতে পা রাখে অন্তি সিক্ত। রিসিপশনের পর 7 দিনের মাথায় তাদের ফেরার কথা থাকলেও তা পিছিয়ে যায় আরও বেশ কিছুদিন। সিক্তের ছুটি হওয়ার সম্ভাবনা নিয়ে দেখা দিয়েছিল জটিলতা, কেননা তার কর্মস্থলে চলমান ইস্যুটা বেশ সিরিয়াস পর্যায়ের। নতুন করে কাঁধে অর্পিত দায়িত্ব, তদন্তের ভার এসে পড়েছে। আবার নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে রিপোর্টিং। এর মাঝে কত ঝড় ঝাপটা, শত্রুর সাথে পরিচয় হতে হবে কে জানে। তবে নিজের কাজ, অর্পিত দায়িত্বের প্রতি সর্বদা সচেতন নেভিয়ান সাহেব কাজের গতিবিধি পরোক্ষ করে সঠিক ইন্টারগেশনের জন্য তার ঢাকাতে অবস্থান এই মুহূর্তে জরুরি। যার কারণে সবকিছু বিবেচনা করে তার জন্য নির্ধারিত ছুটি মঞ্জুর করা হয়। ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ হতে মেলে ছাড়পত্র, তবে ছুটি মিললেও জরুরি যে কোনো মুহূর্তে উইদাউট নো এক্সকিউজ তাকে আবার উপস্থিত হতে হবে কর্মস্থলে। তাও সেটা একদম টাইম টু টাইম। অপরাজিতা লজ, বেলা 11টা। বাসার অভ্যন্তরে গাড়ি প্রবেশ করা মাত্র অন্তিম নেমে পড়ে তৎক্ষণাৎ। ব্যাগ, ফোন সিটের উপর রেখে ঝড়ের বেগে ঢুকে যায় অভ্যন্তরে। সিক্ত স্টিয়ারিংয়ে হাত রেখে চুপচাপ তার চড়ুই পাখির ছুটে যাওয়া দেখে। চোখের পলকে উড়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, যাকে ধরে রাখার সাধ্যই কারণেই শুধুমাত্র স্তমিত হয় তার নেভিয়ান সাহেবের বুকের মধ্যে এলে। তখন সব নড়াচড়া ছোটাছুটিকে দেয় মুক্তি। সিক্ত নির্ভীতে হেসে চোখ হতে সানগ্লাস খুলে ফেলে। গাড়ি হতে নামার সময় অন্তির ব্যাগ, ফোন, হেয়ার ক্লিপ সহ ফেলে যাওয়া সমস্ত কিছু তুলে নেয় সে। স্যার, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নেই, তুমি এই লাগেজটা নিয়ে আসো। বাড়ির পরিচারক ওমর আলীর হাতে সিক্ত তার লাগেজটা দিয়ে সে অন্তির লাগেজ আর জিনিসপত্র নিজে নিয়ে আসে। ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করা নেভিয়ান সাহেবের ধাঁচে নেই। এক্ষেত্রে কঠোর অনুশাসন মেনে চলে সে সব সময়। অন্তি নামক চড়ুই পাখিটাকে যে কিভাবে নিজের মধ্যে আগলে রাখে, এটা হয়তো তার স্বয়ং চড়ুই পাখিটাও জানে না। মা! নিস্তব্ধতা ঘেরা পুরো বাসাটাকে এক মুহূর্তে মাথায় তোলে চঞ্চল এই চড়ুই। গলা ছেড়ে চিকন সুরে মামা ডাকে অস্থির করে ফেলে সে। কাঁধ সমান চুলগুলোকে উড়িয়ে দৌড়াতে দৌড়াতে রওনা হয় তার শাশুড়ি মায়ের কক্ষে। যার পথে ফ্লোর মুছতে থাকা গৃহকর্মী মনিরাকে তার কাজ থামিয়ে চটপট স্বরে বলে, মা কোথায় আন্টি? আপা ভিতরে, থ্যাংক ইউ। মনিরা মফ হাতে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে দেখে যায় উড়নচণ্ডী এক নববধূকে, যে কিনা সাইক্লোনের গতিতে ধেয়ে চলে গেল তার সামনে হতে। শুকনো গলায় ঢোক গিলে সে ভাবনার জগতে নিমজ্জিত হয়ে পড়ে। এমন নববধূ সে এহ জন্মে দেখেনি। কোথায় শাড়ি, কোথায় চুড়ি, কোথায় লাজ লেহাজ, কোনো কিছুরই চিহ্ন নেই। বরং মনে হচ্ছে এই বাড়িরই ছোট মেয়ে বহুকাল পরে বাড়ি ফিরেছে আজকে।
অন্যদিকে পুত্রবধূর জোরালো গলার ডাকে মিসেস আদিবা তড়িঘড়ি করে রুম হতে বের হন। দরজা পার হওয়া মুহূর্তে মুখোমুখি সংঘর্ষ হতে হতে নিজেদের সামলে নেয় দুজনে। পুত্রবধূর এমন হন্তদন্ত রূপ দেখে ভড়কে যান তিনি। ব্যস্ত গলায় বলেন, আস্তে আস্তে কি হয়েছে? অন্তি নিজেকে ধাতস্থ করে কোনো মতে। হাঁপাতে হাঁপাতে শাশুড়ি মায়ের চোখে চোখ রেখে নম্র গলায় বলে, কেমন আছেন আপনি মা? ভালো আছি। কি হয়েছে তোমার? তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনার কি ঠান্ডা লেগেছে মা? ঠান্ডা? আমার না তো, কেন? শাশুড়ি মায়ের ঠান্ডা লাগেনি কথাটায় মুখখানা চুপসে যায় অন্তির। এতক্ষণের প্রফুল্লতা এক নিমিষে উধাও হয়ে যায় তার। ইস, কত করে চেয়েছিল মার যেন ঠান্ডা লাগে, লাগলো না কেন? দুদিন আগে ঘুমের মধ্যে স্বপ্নেও তো দেখেছিল শাশুড়ি মায়ের ভীষণ ঠান্ডা লেগেছে, নাক দিয়ে টুপটুপ করে সর্দি বের হচ্ছে, কোনো কাজই ঔষধ দিচ্ছে না, শুধুমাত্র কাজে দিচ্ছে পুত্রবধূর হাতে স্পেশাল গরম পানি, যা খেয়ে শাশুড়ি মা তার পুত্রবধূর জন্য ভূয়সী প্রশংসা করবে। এমন প্রশংসা পেয়ে তো পুত্রবধূ গদগদ অধিক খুশি হয়ে একটা মনে হয়ে গালে চুমো দিয়েছিল। তাহলে বাস্তবে অন্তি তুমি ঠিক আছো অন্তি? অন্তি নিজের ধ্যান জ্ঞান ছেড়ে অসহায় দৃষ্টিতে তাকায় শাশুড়ি মায়ের দিকে। ছোট মুখ করে বলে, আমি ঠিক আছি মা, কিন্তু ভেবেছি আপনি ঠিক নেই। আমি ঠিক থাকবো না কেন? স্বপ্নে দেখেছিলাম আপনার ভীষণ ঠান্ডা লেগেছে। মিসেস আদিবা দীর্ঘশ্বাস ফেলেন অন্তির কথা শুনে। না চাইতো মৃদু হেসে বলেন, বাস্তবে আমি ঠিক আছি, এত ব্যস্ত হতে হবে না তোমাকে। আমাকে তো রীতিমতো ভয় পেয়ে দিয়েছিলে তুমি। এমন করে কেউ ডাকাডাকি করে? শিখতো কোথায়? এসেছে। আচ্ছা চলো। মা, আপনার কি একটুও ঠান্ডা লাগেনি? অন্তির অসহায়ত্ব চাহনি দেখে মিসেস আদিবা বিভ্রান্ত হয়ে যান। কপাল হালকা ভাঁজ করে এলেও বিশেষ পাত্তা দেন না তিনি। এই মেয়ে হঠাৎ তার ঠান্ডার পিছনে পড়লো কেন কে জানে। পাল্টা প্রত্যুত্তর না দিয়ে তিনি ধীর গলায় বলেন, আসো। অন্তিকে নিয়ে ড্রয়িং রুমের দিকে যেতে ছেলের সাথে সাক্ষাৎ ঘটে মিসেস আদিবার। হাসি মুখে করে নেন মা ছেলে কুশল বিনিময়। টুকটাক কথার মাঝে শিখতের মূল নজর থাকে অন্তির ওপর। হঠাৎ প্রাণচঞ্চুলা চড়ুই পাখির নিস্তব্ধতা তাকে ভাবিয়ে তোলে। স্নিগ্ধ মুখখানিতে ভর করা অন্ধকারের সাথে একরাশ হতাশার কারণ বোধগম্য হয় না তার। মা এর সাথে কথা বলার মাঝে সাবধানী চোখে সে ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? অন্তি নেভিয়ান সাহেবের ইঙ্গিতে অন্ধকারে বেষ্টিত মুখরেখা নিয়ে মাথা নাড়ায়। বোঝে কিছু হয়নি তার। উইক ফিল করছে, পানি খাবে? নীরব বার্তা প্রদানের মাঝে আচানক নেভিয়ান সাহেবের খাতিরে বিব্রত হয়ে ওঠে অন্তি। গোল গোল চোখ করে ইশারায় চুপ থাকতে বলে তাকে, কিন্তু বেচারা সুপুরুষ সাহেব তা ভ্রুক্ষেপ করে না। সে তার চঞ্চল চুরি পাখির স্তমিত প্রাণ ভঙ্গিমা দেখে ব্যস্ত হয়ে ওঠেন। যেই বলেছে কিছু হয়নি, কিন্তু মুখে ঠিকই আধার ঘনিয়ে তখনই বুঝেছে কিছু একটা হয়েছে, সমস্যা। কি কিছু হয়নি তো আমার, ঠিক আছি আমি। এদিকে আসো না, ঠিক আছি, আসো। নেভিয়ান সাহেবের জোরালো বার্তায় শাশুড়ি মায়ের পিছন হতে গুটি গুটি পায়ে সামনে গোয়ন্তী বিড়বিড় করে স্বল্প ঝাঁজের রাগ ঝাড়ে সে তার সুপুরুষ সাহেবের ওপর। বলল তো কিছু হয়নি, এরপর ওনার বিশ্বাস হচ্ছে না। পেট হতে টেনে টুনে কথা বের করেই ছাড়বে এখন। ঘরে গিয়ে বললে কি হতো? শাশুড়ি মায়ের সামনে কিভাবে বলবে মায়ের ঠান্ডা লাগেনি, তার জন্য মন খারাপ। কাচুমাচু ভঙ্গিতে কাছে দাঁড়াতেই সিক্ত হাত বাড়িয়ে কপালে স্পর্শ করে। তাপমাত্রার হিসেব নিকাশ করে বোঝে জ্বরটরের কোনো প্রভাব পড়েনি তার চড়ুই পাখির ওপরে। কিন্তু বাইরের আবহাওয়া বেশ খারাপ। কারণ কি? টেম্পারেচার ওকে দেন নাথিং। অন্তির কি হয়েছে বলো তো সিক্ত? আসামাত্র সে আমাকে বলছে আমার ঠান্ডা লেগেছে কিনা। আমি বলেছি লাগেনি, তাও সেটা বিশ্বাস করছে না, ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। মায়ের মুখ হতে আসল কথা ফাঁস হওয়া মাত্র কপাল হতে উদ্বেগের ছায়া মুছে যায় শিখতেন। এতক্ষণের মূল কারণ বুঝতে পারে সে। সেই সাথে তার অর্ধাঙ্গিনীর মন খারাপের কারণে স্পষ্ট হয়ে যায় পানির মতো। এই তাহলে কারণ? ঠোঁট গোল করে নিঃশ্বাস ঝেড়ে অন্তির দিকে তাকায় সে।
মায়ের প্রশ্নের জবাব দিতে শীতল কণ্ঠে বলে, অ্যাকচুয়ালি তোমাকে নিয়েও একটু ভাবে বেশি। শীত তো এসে গিয়েছে, তোমার তো ঠান্ডা লাগে এই সময়টা বেশি। এটা আমি ওকে বলেছি, সেই থেকে চিন্তায় আছি। মিসেস আদি বা পুত্রবধূর তার প্রতি এত যত্নশীল মনোভাব দেখে খুশি হয় কিনা বোঝা দেয়, তবে হালকা স্বতঃস্ফূর্ততার সাথে রেশ তার চোখে মুখে খেলে যে সে সমস্ত চেপে সে স্বাভাবিক গলায় বলেন, বুঝতে পেরেছি, তাই বলে এতটা হাইপার না হলেও চলবে। যাই হোক, যাও তোমার ফ্রেশ হও নাও, এখন আমি উপরে নাস্তা পাঠিয়ে দিচ্ছি। স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত, ফয়সাল স্যার এই মুহূর্তে মিটিংয়ে আছেন। রিস্ক করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনি কি কাইন্ডলি একটু ওয়েট করবেন? ইটস ওকে, নাথিং টু আর্জেন্ট। বাবা কি লাঞ্চে বাসায় আসবে? জি না, আজকে অফিসে ক্লায়েন্টদের সাথে স্যার লাঞ্চ করবেন। সিক্ত হাতঘড়িতে সময় দেখে দীর্ঘশ্বাস ফেলে, শান্ত গলায় বলে, ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। কান হতে ফোন নামে সিক্ত ঠোঁটের ওপর ঠোঁট চেপে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবে সে। অতঃপর সরাসরি ফোন লাগায় আনিশাকে। ফোনটা মোটামুটি লাউডে দিয়ে ড্রেসিং টেবিলের ওপরে রেখে সে রেডি হতে শুরু করে। পরনে অ্যাশ প্যান্টের সাথে কালো শার্টের বোতামে লাগানোর মাঝে ফোন রিসিভ হতেই ভেসে আসে, কল করেছো কেন? সরি। তোমার এসব সরি টরি আমি শুনতে চাই না। সিক্ত আয়নার দিকে দৃষ্টি রেখে শার্টের হাতটা ফোল্ড করতে করতে মৃদু হেসে বলে, ওকে, তাহলে ক্ষমা প্রার্থী। খুব বেশি বড় ভাবে নিজেকে, তাই না? কত বড় হয়েছে তুমি? এই ধরো, নেহেরিসের সমান। মজা করবো না সিক্ত, আমি মোটেও মজা করছি না, ভীষণ রেগে আছি তোমার ওপর, সাথে তোমার চড়ুই পাখির ওপরেও। আচ্ছা, আমার ওপর বেশি রাগ করো, দোষ আমার। চড়ুই পাখি আসার পথে পুরোটা সময় ঘুমেছিল। ফোনের অপর পাশ হতে কয়েক সেকেন্ডের নীরবতা ভেসে আসে। আনিশার রাগান্বিত স্বর কিছুটা কম হলেও ঝাঁজ ঠিকই থাকে। থমথমে গলায় বলে, তাহলে তোমার উপরেই পুরোটা রাগ আমার। কালকে আমি ভীষণ বিজি ছিলাম আপু, বিলিভ মি, গেটিং লিভ ওয়াজ নিয়ারলি ইম্পসিবল, বাট সামহাউ আই ম্যানেজ ইট। তুমি যখন কল করেছিলে তখন আমি বেস ক্যাম্পেই ছিলাম। মিডনাইটে যখন রওনা হয়েছি তখন তোমাকে ডিস্টার্ব করার প্রয়োজন মনে করিনি। আসছি যেহেতু দেখা তো হবেই। তুমি ভাবলে কি করে মিডনাইটে কল করলে আমি ডিস্টার্ব ফিল করব? সারা বছর জাহাজে থাকো, পাহাড়ে থাকো, মিডনাইটে তোমার সাথে কথা শেষে তারপর আমি ঘুমাই, আর কালকে তুমি ডাঙায় থেকে এটা বলছো? হাউ সিক্ত। সিক্ত ঠোঁটের কোণে ঈষৎ হাসি বজায় রেখে ধীর গলায় বলে, সেই কারণেই তো সরি বলছি, আমি তো ভুলে গিয়েছিলাম আমার বাসায় একটা অ্যাডমিরাল স্যার থাকেন যাকে আমার রিপোর্টিং করা বাধ্যতামূলক। তুমি জানো আমি কাউন্ট করে ফেলেছি দিন, অলরেডি এখনও তো 3 মাস বাদ রয়েছে এই বছরের। আনিশা কপট অভিমানী সুর তুলে বলে, জানি, বাট একটু বেশি রাগ হয়েছিল জন্য কাউন্ট করে ফেলেছি। আচ্ছা বলো তাহলে, জানুয়ারি থেকে সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত মোট 270 দিন উইদাউট লিপ ইয়ার। তুমি আমার সাথে টোটাল 26 দিন কথা বলনি এর মাঝে। ক্যান ইউ ইমাজিন? 26 দিন। সিক্ত চুলে ব্যাকব্রাশ করতে করতে হাত থামায়, আয়না হতে দৃষ্টি সরিয়ে কানে ফোন তুলে নিয়ে উইন্ডোর কাছে গিয়ে দাঁড়ায় সরাসরি, এক হাতে পকেট ঢুকিয়ে নির্মেট স্বরে বলে, আই ক্যান ইমাজিন এই 26টা দিন এতটাই হেকটিক ডে ছিল যে আমি ফোনের কাছে পর্যন্ত আসতে পারিনি। সংখ্যাটা অনেক কম সে তুলনায়। ইউ আর সো লাকি যে 244 দিন আমি তোমার সাথে কানেক্ট হতে পেরেছি। এটাও এক প্রকার অসম্ভব। যেখানে মা বাবার সাথে আমি লং ডে কানেক্ট হতে পারিনি, সেখানে তোমার সাথে অনেক কষ্ট হলেও করেছি। এটার জন্য কি আমার সরিটা তোমার অ্যাকসেপ্ট করা উচিত না? সিক্তের ব্যাখ্যায় আনিশার মন গলে বরফ হয়ে যায়। সমস্ত রাগ অভিমান মুছে রংধনুর মতো উজ্জ্বল হয়ে ওঠে সে। কাঁদো কাঁদো গলায় বলে, আমি আমার গুলুমুলু বাবুটাকে একটু বেশি মিস করি, এজন্য তো কথা না বলে থাকতে পারি না। ভীষণ ভয় হয় তোমাকে নিয়ে আমার। আচ্ছা যাও, সরি অ্যাকসেপ্টেড, হ্যাপি হ্যাপি। তাহলে আমার বাসায় আসো তোমার চড়ুই পাখিকে নিয়ে বিকেলে। এই রিকোয়েস্ট আমি তোমাকে করতে যাচ্ছি আপু, প্লিজ তুমি বাসায় আসো এখন। আমি? অপরাজিতা লজে?
মোটেও নয়, তুমি অন্তিকে নিয়ে আসো আমার বাসায়। সিক্ত চোখ বুজে চাপার শ্বাস ফেলে, নিজেকে শান্ত রেখে বলে, হোয়াটস নিউ? তোমার মা আমাকে আবার বকেছে। এটা তো নতুন কিছু নয়। নতুন কিছু নয় সেটা ঠিক আছে, তাই বলে সেটা আমার শাশুড়ির সামনে বকতে হবে? আমার শাশুড়ি মায়ের ঠান্ডা লেগেছে, তারপরে আমি তাকে কিচেনে কেন পাঠাচ্ছি, কেন নিজে রান্না করছি না, এই নিয়ে আমাকে অনেক বকেছে। তোমার শাশুড়ি মায়ের ঠান্ডা লেগেছে? সিক্ত ঠোঁট উল্টে এক পলক ওয়াশরুমের দিকে তাকায়, অতবার মৃদু স্বরে বলে, ও আচ্ছা, শোনো কি হয়েছে। আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। আমি আমার শাশুড়ি মা মানে আম্মুকে বলেছি আপনাকে মোটেও কিচেনে ঢুকতে হবে না। কেন রান্না করতে হবে? আপনার বৌমা থাকতে আপনি কেন কিচেনে যাবেন? তুই রান্না করেছ? আরে না, আমি কিভাবে রান্না করব? আমার রান্না তো আমি নিজেই খেতে পারি না, তাহলে খাবে কিভাবে সবাই? তাহলে জাহিনকে বলেছিলাম বাইরে থেকে খাবার আনতে, কিন্তু গাধাটা কাজের অজুহাতে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। পরে উপায় না পেয়ে বাবাকে বলেছি, বাবা শোনামাত্র সেই বাড়িধারা থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। এত খাবার পাঠিয়েছে যে আজ 2 দিন হলো গরম করে করে খাচ্ছি। মা জানে কি? বাবা হয়তো কোনো টেকনিক ফলো করে মাকে না জানিয়ে খাবার পাঠিয়েছে, জানলে তো তোমার মা আমাকে কাঁচা চিবিয়ে খেত। নানু ভাই তার এই মেয়েকে কেমন করে হ্যান্ডেল করতো বলো তো? আর বাবাই বা। তুমি একটু রান্না শেখার ট্রাই করো আপু। আমি তো ট্রাই করতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে আমার আম্মু তোমার মায়ের মতো না। সে আমাকে কিচেনে ঢুকতেই দেয় না, বলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তোদের রান্না করে খাবো, তোর কিচেনে ঢুকতে হবে না। আমি তো মাঝে মাঝে টুকটাক রান্না করি, সবাই খেয়ে বলে ভীষণ খারাপ হয়েছে। তুমি আর রান্না করো না। নেহরিশ পর্যন্ত বলে, মাম্মা তোমার রান্না এত পচা কেন? আমি বুঝি না সমস্যাটা কোথায়, হাতে না মশলায়। বুঝতে পেরেছি, থাক তাহলে, দরকার নেই। জাহিন ভাইয়ার যে হারে টাকা আর্ন করে তাতে তোমার রান্না করার প্রয়োজন নেই। দুর্নীতি দমনে কাজ করলেও দুর্নীতির শীর্ষে তোমার হাজব্যান্ড। নো, আমার হাজব্যান্ড এন্টি করাপশনের সোচ্চার। এভাবে অপবাদ দিও না প্লিজ। বাট একটা জিনিস বুঝি না, আমার রান্না খেয়ে সবাই বলে ভীষণ খারাপ হয়েছে, কিন্তু এই গাধাটা বলে অনেক ভালো হয়েছে। সে আমার তৈরি করা যে কোনো আইটেম অনায়াসে খেয়ে ফেলে, কোনো অভিযোগ করে না। গাধাটার টেস্ট বার্ডস কি নষ্ট হয়ে গিয়েছে? টেস্ট বার্ডস ঠিকই আছে, মেইন রিজনটা হচ্ছে ভাইয়া তোমাকে দেখে ভয় পায় ভীষণ, এই কারণে কিছু বলে না। হতে পারে। আচ্ছা, এখন আমার একটু কথা শুনবে প্লিজ? ঠিক আছে, বলো। সিক্ত ঘড়ির কাঁটার দিকে ব্যস্ত চোখে তাকে বলে, তুমি একটু ম্যানেজ করে বাসায় আসো, অন্তি বাসায় একা থাকবে। আমার ফিরতে ফিরতে রাত হবে কিছুটা, বাবারও হয়তো ওই রকমই হবে। কেন? মা আছে তো। এটাই তো ভয়, দুজনকে একা বাসায় রেখে যাওয়াটা। ফোনের অপর পাশ হতে আনিশার উচ্চস্বরে হাসির আওয়াজ ভেসে আসে। হাসতে হাসতে সে নিজেকে দমিয়ে বলে, আহারে, মায়ের আদরের ছেলেও তাহলে মাকে দেখে ভয় পায়? স্বীকার করছো তাহলে? এতদিন তো শুধু আমাকে বলতেই, এখন বুঝতে পারছো তো? সিক্ত ক্ষীণ আসে, শান্ত গলে বলে, ভয় না, চিন্তা আর কি। জানি তো অন্তি স্থির থাকে না, ও যেভাবে ছোটাছুটি করে, কি রেখে কি করবে, মাকে কি বলবে। এমনিতে একটা বিষয় নিয়ে সে ডিপ থটে আছে। এটার প্রতিক্রিয়া যদি মায়ের সামনে প্রকাশ করে তাহলে মা হয়তো নর্মালি নিবে না। বেসিক্যালি এই কারণেই। ওকে বুঝতে পেরেছি, আর এক্সপ্লেনেশন করার কোনো দরকার নেই। বাট আমি গেলেও বেশিক্ষণ থাকতে হয়তো পারবো না। নেহরিশকে ঘুম পাড়িয়ে দিয়ে কিছুটার সময়ের জন্য যে ফিরে আসতে হবে। ওকে, জাস্ট তুমি এসে রিসেক দিয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি বলছো জন্যই কিন্তু যাচ্ছি, নয়তো অপরাজিতা লজে এত অপমান হওয়ার পরে আমার যাওয়ার প্রশ্নে ওঠে না। শুধু গুলুমুলু বাবুর রিকোয়েস্টটা আমি ফেলতে পারি না, জন্য যাচ্ছি। থ্যাংক ইউ। ভাই বোনের দীর্ঘ সময়ের মিষ্টি আলাপন শেষ হয় অবশেষে। এর মাঝে ওয়াশরুম হতে শাওয়ার শেষে বের হয় অন্তি। মাথায় তার চূড়া করে টাওয়াল পাচানো, পরনে হালকা গোলাপি রঙের একটা কুর্তি, সাথে সাদা পালাজ্জ। স্নিগ্ধ সতেজ আর কপাল জুড়ে জমা বিন্দু বিন্দু জলকণা। আয়নার সামনে এসে পেঁচানো তাওয়াল খুলতে খুলতে সার চোখে তাকায় নেভিহান সাহেবের দিকে। এ সময় এমন টিপটাপ গেট আপ বোধগম্য হয় না তার। জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকে বলে, কোথায় যাচ্ছেন?
সিক্ত ফোনে প্রয়োজনীয় ইমেল চেক করে পকেটে পুরে এগিয়ে আসে। পিছন হতে অন্তির কোমর জড়িয়ে ধরে ভেজা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেয় কাঁধ হতে। নিচু হয়ে থুতনি ঠেকে বলে, ওয়ার্কিং ফিল্ডে। এখন লাঞ্চ করে যাবেন না? বাহিরে করে নিব। ফিরবেন কখন? রাত হবে হয়তো, শিওর না। অন্তি আয়নার মাঝে নেভিয়ান সাহেবের চোখে চোখ রেখে বলে, লং টাইম। তুমি তো গুড গার্ল, তাই না? মানে আমার চড়ুই পাখি স্বভাবে একটু বেশি চঞ্চল হলেও অনেক গুড গার্ল সে। আমি যেটা বলি সেটা সে শুনবেই। অন্তি ভুরুকুসকে ঘাড় ঘুরিয়ে তাকায় তার নেভিয়ান সাহেবের দিকে। সরু চোখ করে বলে, কি শুনতে হবে আজকে? সিক্ত অন্তির উদর আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে কাঁধের ওপর ছোট্ট করে আদুরে চুমু দেয়। শীতল কণ্ঠে বলে, আমি না বাসায় আসা পর্যন্ত তুমি একটুও দুষ্টুমি করবে না? আচ্ছা, একদম গুড গার্ল হয়ে থাকবে, মাকে উল্টাপাল্টা কিছু বলবে না, তার সামনে একটু শান্ত হয়ে থাকার চেষ্টা করবে, তোমার সব ছোটাছুটি পেন্ডিংয়ে রাখবে। আমি বাসায় ফিরলে যত খুশি ছোটাছুটি লাফালাফি দৌড়াদৌড়ি করবে, কোনো সমস্যা নেই। ভদ্র বৌমা। ইয়েস, ভদ্র বৌমা। কিন্তু মায়ের যে ঠান্ডা লাগলো না? আমি তো ভেবে রেখেছিলাম অনেক সেবা করব। তুমি চুপচাপ স্থির হয়ে থাকলে মায়ের অটোমেটিক্যালি সেবা হয়ে যাবে। তুমি ঠান্ডা লাগার টপিকটা মায়ের সামনে তুলবে না, ঠিক আছে? অন্তি অন্তরালে দীর্ঘশ্বাস ফেলে করুণ গলায় বলে, আচ্ছা। সিক্ত পরবর্তী নির্দেশনা দেয়া মুহূর্তে তার ফোন ভাইব্রেশন হওয়া শুরু করে। কর্মক্ষেত্রে ডাক এসে গেছে। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পায় নির্দিষ্ট সময়ে ছাড়িয়ে বেশ কিছুক্ষণ পার হয়ে গেছে। আচ্ছা, আমি আসছি, টেক কেয়ার। তড়িঘড়ি করে বিদায় নেওয়ার আগে নিয়ম করে কপালে গালে দুটো চুমু এঁকে দিয়ে যায় সিক্ত তার চুরি পাখিকে। দরজা পার হতে হতে বিছু ঘুরে বলে, ও আচ্ছা, আপুর শাশুড়ি মায়ের ঠান্ডা লেগেছে জন্য আপু বিকেলে আসবে তোমার সাথে মিট করতে। হ্যাভ এ গুড টাইম। সিক্ত প্রস্থান নেয়, কিন্তু যাওয়ার মুহূর্তে সে যে অজান্তে আগুন ধরিয়ে দিয়ে যায় সেটার রেশ ছড়িয়ে যায় পুরো ঘর অব্দি। অন্তির ফের ঠান্ডা শব্দটা শুনে মাথা ঘুরে ওঠে। আনিশা আপুর শাশুড়ি মায়ের ঠান্ডা লেগেছে, অথচ তার শাশুড়ি মায়ের ঠান্ডা লাগেনি। এই কষ্ট কোথায় রাখা উচিত এখন তার? চঞ্চল চুরুই তার দুঃখ প্রায় ভুলতেই বসেছিল। হজম করা শুরু করেছিল নিজের ব্যথা, কিন্তু শেষ রক্ষা আর হলো না। নেভিয়ান সাহেব আগুনে ঘি ঢেলে দিয়ে গেছে। এখন তো আগুন নিয়ে একটু খেলা করতে হবে, নয়তো সে কিছুতেই শান্তি পাবে না। কি আর করা যায়? কি করা যায়? ভেজা চুলের রমণী অনবরত পায়চারি শুরু করে। ব্যালকনি হতে কক্ষ, কক্ষ হতে রুম। দাঁতের নিচে নখ ঠেকিয়ে খুঁটতে খুঁটতে সে অস্থির হয়ে ওঠে। অতঃপর ঘড়ির কাঁটা 12:30 পার হতে মস্তিষ্কে সে ধরা দেয় অভিনব এক পদ্ধতি, আইডিয়া। বলা সারা এক নিমিষে ঝড় তুলে দৌড়ে ছোটে সে। ওপরতলা সিঁড়ি ভেঙে সোজা নিচে আসতে দেখা হয় মনিরার সাথে। মা কি শহরে গিয়েছে আন্টি? না তো। তাই যাইবে এখন, ছাদে গেছে, একটা গাছ আনছে ওমর আলী ভাই, সেটা লাগাতে। অন্তি পারে না লাফিয়ে উঠতে। মনিরার সামনে নিজেকে সংবরণ করে নিয়ে চুপচাপ পাশ কাটিয়ে চলে যায় সে। ড্রয়িং রুমের সোফার উপর বসে শান্ত ভদ্র মেয়ের মতো টিভি চালু করে। চোখের দৃষ্টি টিভির স্ক্রিনের দিকে থাকলেও আর চোখে নজর দেয় তার মনিরার ওপর। মনিরার কাজের সময় শেষ, এখন বিদায়ের পালা। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সে কাজ করে অপরাজিতা লজে, অতঃপর চলে যায় অন্য বাসাতে। আজকের মতো কাজ শেষ করে মনিরা বিদায় নেওয়া মুহূর্তে অন্তি কোলের ওপর রাখা কুশন ছুঁড়ে সোজা দৌড়ে আসে মেইন দরজার পাশে। দরজাটা হালকা ভিজিয়ে দিয়ে সিঁড়ির দিকে সাবধানে চোখ বুলিয়ে নেয় সে। আশেপাশে হতে একটা উঁচু টুল এনে সোজা উঠে পড়ে তাতে। দ্রুত হাতে দেয়ালের সাথে লাগানো ইলেকট্রিক এমসিবি বক্স খুলে গিজারের ব্রেকার শনাক্ত করে ফেলে। এসি লাইট ফ্যান পেরিয়ে গিজারের ব্রেকার পেতেই সঙ্গে সঙ্গে সুইচ নামিয়ে অফ করে দেয় সে। উদ্দেশ্যমূলক কাজ হাসিল হওয়া মাত্র চঞ্চল চুরুই নেমে পড়ে। কোনো মতে টুল রেখে দৌড়ায় আবার কিচেনে। পানি গরম করার দুটো ওয়াটার হিটার সে কিচেনে ড্রয়ারে লুকিয়ে রাখে সাবধানে।
অতঃপর ভদ্রমের মতো মুখের উপর ছড়িয়ে থাকা চুলগুলোকে সরিয়ে ধীর পায়ে বের হয় কিচেন হতে। সোফায় বসে টিভি দেখার মাঝে শাশুড়িমায়ের অপেক্ষা করতে থাকে অন্তি। সেপ্টেম্বর শেষ হওয়ার কারণে এখন বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ পড়েছে, যার কারণে গিজারের ব্যবহারটাও চলছে ভালোই। প্রায় 10 মিনিট অপেক্ষা শেষে মিসেস আদিবা বের হন কক্ষ হতে। অন্তিকে ড্রয়িং রুমে বসা দেখে এগিয়ে এসে বলেন, তোমাদের বাথরুমের গিজারটা কি ঠিক আছে অন্তি? অন্তি নিজের রূপ পরিবর্তন করে অবলা নারীর মতো সরল কণ্ঠে বলে, না মা, আমাদেরটাও কাজ করছে না, মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমি ঠান্ডা পানিতেই শাওয়ার নিয়েছি। কি বলছো? ঠান্ডা পানিতে শাওয়ার নিয়েছো কেন? মনিরাকে বললেই তো গরম করে দিত পানি। দেখি ওমরকে বলি কি সমস্যা হলো দেখতে, আমি নিজেও শাওয়ার নিতে পারছি না। ওমর আঙ্কেল মনে হয় বাইরে গেল। মনিরা চলে গিয়েছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। মিসেস আদিবা হতাশে নিঃশ্বাস ঝাড়েন। কিচেনের দিকে এগোতে এগোতে বলেন, সময় এখন এরকম হতে হলো। শাশুড়িমা কিচেনের দিকে যেতেই দুষ্টু বৌমা পিছু নেয় তার। শাশুড়িমায়ের সাথে তাল মিলিয়ে আফসোস করতে থাকে সে। মিসেস আদিবা যথাস্থানে রেখে দেওয়া ওয়াটার হিটার খোঁজ না পেয়ে কপাল কুঁচকে বলেন, দুটোর একটা পাচ্ছি না কেন, গেল কোথায়? কি একটা অবস্থা এখনই হারাতে হলো। নিজের লুকিয়ে রাখা জায়গায় নিজের পরখ করে অন্তি। ওয়াটার হিটার দুটোর দিকে তাকে বলে, মা, নেই তো কোথাও। মনিরার ডাস্টিং করার সময় কোথায় কি রেখে যায় এত করে বলি, যেখানকার জিনিস সেখানে রাখবে, কানেই তোলে না। মা, আপনার তো দেরি হয়ে যাচ্ছে শাওয়ারের, অসময়ে শাওয়ার নিলে তো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, গ্যাসে গরম করে দিই তাহলে। অন্তির চোখ জোড়া বড় বড় হয়ে যায় শাশুড়িমায়ের বিকল্প বুদ্ধি দেখে। গ্যাসের কথা তো তার মাথায় আসেনি, এলে এটারও লাইন অফ করে দিত। এ তো কি মুশকিল, এত কিছু করে শেষমেশ হাত হতে বের হয়ে যাবে নাকি সব কিছু। মা, গ্যাসে অনেক সময় লাগে পানি গরম হতে, এতটা সময় ওয়েট করলে আপনার শিওর ঠান্ডা লেগে যাবে। আর একটা দিনের জন্য খুব একটা অসুবিধা হবে না আই গেস। ঠান্ডা পানিতে শাওয়ার নিলে শরীর ভালো থাকে, মাইন্ড রিফ্রেশ হয়। আমি নিজেও ঠান্ডা পানিতে শাওয়ার নিয়েছি, লং জার্নি করেও খারাপ লাগছে না। মিসেস আদিবার ব্রেনটাকে মোটামুটি ওয়াশ করতে চেষ্টার কমতি রাখে না। দুষ্টু চুরুই ঠান্ডা পানিতে শাওয়ার নেওয়ার নানান উপকারিতা বুঝাতে বুঝাতে মুখে ফেনা তুলে ফেলে সে। এক প্রকার ধরে বেঁধে ঠান্ডা পানিতে শাওয়ার নেওয়ার জন্য পাঠায় তার শাশুড়িমাকে। ইয়েস, অন দ্য রোড টু ভিক্টোরি। নিজ কার্য শেষ করে চঞ্চল চুরি এবার ছোটে পরবর্তী কাজ সফল করতে সিঁড়ি ভেঙে সোজা নিজের রুমে গিয়ে ফোন নিয়ে কল করে তার প্রিয় ননদিকে। হ্যালো আপু, হ্যাঁ শোনো, বাসায় আসার সময় আইসক্রিম নিয়ে আসবে, ভ্যানিলা, চকলেট, ম্যাঙ্গো, অরেঞ্জ, বাটারকচ, যেটা পাও সব নিয়ে আসবে। এর মধ্যে মা যেটা পছন্দ করে সেটা বেশি করে আনবেই কিন্তু। পরন্ত বিকেল কাটিয়ে সন্ধ্যার ঘোর নামে ধরণীতে। অপরাজিতা লজে জ্বলে ওঠে নানা রকমের আলোকবাতি। গার্ডেন জুড়ে হলদে সবুজ আলোয় মৃদু ছায়া এসে পৌঁছে বাসার অভ্যন্তরে। প্রায় 2.5 ঘন্টার জমকালো আড্ডা আয়োজন অবশেষে শেষ হতে উঠে পড়ে আনিশা। আসছি, ভালোভাবে থাকবে, ঠিক আছে? আর শিখতো ফ্রি হলে অবশ্যই আমার বাসায় যাবে। নিহিরিশ কিন্তু তোমার জন্য পাগল হয়ে আছে। ঠিক আছে আপু, অবশ্যই আসছি। আনিশা বিদায় নিতে অন্তি তড়িঘড়ি করে ছোট শাশুড়ি মায়ের রুমে যায়। এতক্ষণ তাদের সাথেই ছিলেন তিনি। আইসক্রিম, কোল্ড কফিতে তিনজনের গরম সন্ধ্যার গল্পগুজব জমে উঠেছিল বেশ। কিন্তু হঠাৎ করে মাথা ধরেছে বলে মিসেস আদিবা গল্প আসরাতে বিদায় নেয়। নিজ রুমে বিশ্রাম নিবেন বলে উঠে চলে যেতেই চঞ্চল চুরি হয়ে ওঠে অধৈর্য। উচ্চাটন মন নিয়ে অপেক্ষা করছিল কখন তার কাছে যাবে। মা, আপনার কি শরীর খারাপ লাগছে? মিসেস আদিবা কমফোর্টার গায়ে দিয়ে শুতে শুতে বলেন, বুঝতে পারছি না, আইসক্রিম খাওয়াটা ঠিক হয়নি, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। ঠান্ডা লেগেছে কি? গলা ব্যথা হচ্ছে আর নাক দিয়ে সর্দি। মিসেস আদিবা শোয়া মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকান তার পুত্রবধূর দিকে। ধীর গলায় বলেন, না। অন্তি বিনা সংকোচে একদম তার শিউরে এসে বসে। বুকের মধ্যে ধুকপুক আওয়াজকে হটিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে বলে, বের না হলে এক্ষুনি বের হবে মা। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে ঠান্ডা লেগেছে। আমি কি গরম পানি করে দিব আপনাকে? গরম পানি খেলে ভালো লাগবে। গরম পানি? তুমি পারবে? অন্তি পারে না লাফিয়ে উঠতে।
যে কারণে তার এত সংগ্রাম, এত প্রচেষ্টা, সেটা সে পারবে না করতে। তাই কখনো হয় নাকি শাশুড়ি মায়ের ঠান্ডা লাগাতে আনন্দে বুক ভেসে যায় তার। প্রফুল্ল গলায় বলে ওঠে, জিমা পারবো, আমি এক্ষুনি নিয়ে আসি। শঙ্খচিলের মতো ডানা মেলে উড়ে চলে যায় কিচেনে। ব্যস্ত হাতে বাড়ির লক্ষ্মী বোমার মতো ছোট একটা পাতিলে গরম পানি চুলে বসিয়ে দেয়। চুলা অন করে অতঃপর পানিতে বাবলস ওঠা পর্যন্ত শুরু করে এলোমেলো পায়চারি। প্রায় 5-7 মিনিটের দীর্ঘ অপেক্ষা শেষ হয়। ড্রয়িং রুম হতে ঘড়িতে সময় দেখে ছটফট করে চঞ্চল রমণী নিভিয়ে ফেলা চুলা। অধিক খুশিতে কম্পনরত হাত নিয়ে চায়ের কাপ রেডি করে তাতে ঢালে গরম পানি। চোখে মুখে একরাশ উচ্ছলতা নিয়ে রওনা হয় শাশুড়ি মায়ের ঘরে। মনের খায়েশ অবশেষে পূর্ণ হলো। তবে রাত 9টা। অপরাজিতা লজের গ্যারেজে পরপর প্রবেশ করে দুটো গাড়ি। বাপছেলের কাজ এবং গন্তব্য আলাদা হলেও কোঅ্যাক্সিডেন্টলি বাসায় ফিরে তারা একই সাথে। কিন্তু বাসায় প্রবেশ করা মাত্র বাসার থমথমে পরিবেশ দেখে দুজনের মনে হালকা খটকা লাগে। অন্তি কি বাহিরে গিয়েছে? সিক্ত হাতঘড়িতে সময় দেখে এক নজর পকেট হতে ফোন বের, সুইচ অন করতেই বলে, শিওর না, তবে বাইরে যাওয়ার কথা না। এতটা চুপচাপ, এটাই তো ভয়। ফয়সাল সাহেব পরনের স্যুট হাতে নিয়ে নিজ ঘরের দিকে চলে যান। কক্ষে প্রবেশ করা মাত্র দুর্লভ এক চিত্র দেখে তার চোখ স্থির হয়ে যায়। তৎক্ষণাৎ পিছু হটেন তিনি। সিঁড়িতে উঠতে থাকা ছেলেকে ডেকে বলেন, অন্তি, আমাদের রুমে। বাবার কথা শ্রবণ হওয়া মাত্র সিক্তের পদরেখা থেমে যায়। উত্তর মেরু দক্ষিণ মেরু একসাথে শুনে মুখভঙ্গি পাল্টে যায় এক লহমায়। সঙ্গে সঙ্গে নেমে আসে সে। পাথর চাপা বুকে হালকা আতঙ্কের সুর নিয়ে দ্রুত পায়ে ছোটে মা বাবার কক্ষে। ঠান্ডা লেগেছে? হঠাৎ ঠান্ডা? মিসেস আদিবা টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে হাসি দেন। লাল টকটকে হয়ে উঠেছে তার নাক মুখ। আধশোয়া হয়ে বসে আছেন তিনি। হাতে চায়ের কাপ, গরম পানি। পাশে দাঁড়িয়ে আছে তার একান্ত পুত্রবধূ সুবহানা মেহবুব অন্তি, যে কিনা সেই সন্ধ্যা হতে এখন পর্যন্ত নিরলস সেবায় নিয়োজিত তার শাশুড়ি মায়ের। এতক্ষণ অবধি প্রায় 6 কাপ গরম পানি খাইয়েছে তার শাশুড়ি মাকে। পুরো বাসায় ওয়াশরুমের গিজার কাজ করছে না, ঠান্ডা লাগবে না? মিসেস আদিবার ঝাঁঝালো কণ্ঠে ফয়সাল সাহেব অবাক স্বরে বলেন, গিজার কাজ করবে না কেন? আমি তো সকালে দেখেছি ঠিক আছে। দুপুরে নষ্ট হয়ে গিয়েছে। ওমরকে বললে তো ঠিক করে দিত। ওমর ছিল না বাসায়। মা, বেশি খারাপ লাগছে, ডাক্তারকে কল করব? না, দেখি কি অবস্থা হয়। তোমার বাবার হেয়ালিপনা কাজ, শুধু বাসায় 2 নম্বরই গিজার লাগিয়েছে, নির্ঘাত। ফয়সাল সাহেব পড়েন বিপাকে। ভালো গিজার নষ্ট হওয়ার কারণ খুঁজে পান না তিনি। আর 2 নম্বরই বা হতে হবে কেন? কোটি টাকা ঢেলেছেন এই বাসাতে, এরপরও যদি 2 নম্বর জিনিসের খোঁচা শুনতে হয়। সে তো চুপচাপ অন্তির দিকে তাকাতেই অন্তি নিজের দৃষ্টি সরায়। নিজেকে নির্দোষ সাব্যস্ত করতে সে সর্বদা প্রস্তুত। ভুলেও নেভিয়ান সাহেবের চোখে চোখ রাখা যাবে না। এই লোক অতিরিক্ত মাত্রার চালাক। তার দ্রুত দৃষ্টি এক নিমিষে ধরে ফেলতে সক্ষম। অতএব নো রিস্ক। গরম পানি খাচ্ছ? চা খেলে হতো না? না না বাবা, চায়ের থেকে গরম পানির বেশি বেনিফিট। তাই নাকি? লবঙ্গ দিয়েছে? না, লবণ তো দেয়নি। লবণ নয় মা, লবঙ্গ। লবঙ্গ কি? ফয়সাল সাহেব স্ত্রীর সামনে পুত্রবধূর রান্নাবান্নার শিক্ষা দীক্ষা ভুল করে তোলাতে অনুতপ্ত বোধ করেন। জোরপূর্বক মুখে হাসি টেনে বলেন, না মা, কিছু না, ভুলে বলে ফেলেছি। অন্তি লবঙ্গের বিষয়টা নিয়ে ঘাটাঘাটি না করে উৎফুল্ল মনে বলে, মাকে আমি একটু পরপর গরম পানি খাওয়াচ্ছি বাবা। দেখুন ঠান্ডা অনেকটা কমে গিয়েছে। নাক দিয়ে আর সর্দি বের হচ্ছে না, কাশিও হচ্ছে না। তাই নাকি? এত ভালো আইডিয়া তুমি কিভাবে পেলে মা? অন্তি এক পলক শিখতের দিকে তাকিয়ে ঠোঁট চেপে লাজুক হেসে বলে, এটা আমার তৈরি আইডিয়া বাবা। কিন্তু আমার তো ঠান্ডা কমেনি, আরও গরম পানি খেতে হবে না মা? এখনও তো ডোজ কমপ্লিট হয়নি। ডোজ ফুলফিল হলে একদম ঠান্ডা আউট হয়ে যাবে। ডোজটা কি শুধু গরম পানি? একটু আদা চা হলে ভালো হতো। অন্তিম মৃদু হেসে শাশুড়ি মায়ের থেকে কাপ নিয়ে বলে, আদার থেকে চা হয়? জানতাম না তো। ফয়সাল সাহেব মিসেস আদিবা জোরে সোরে কেসে ওঠেন। এবার
পুত্রবধূর রান্না বিষয়ে বিস্তর জ্ঞান তাদের বিষম তোলার মতো জোগাড় করে ফেলে। নিজেদের কোনো মতে ধাতস্থ করে ফয়সাল সাহেব শিখতের দিকে তাকান। শিখত অন্তির হাত হতে কাপ রেখে শান্ত চোখে তাকে বলে, আচ্ছা আসো এখন। না না, মাকে এই অবস্থায় রেখে আমি যাব না, বাবা এসেছে তো। ফয়সাল সাহেব হাত হতে ছুট রেখে অন্তির মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বলেন, আমরা অনেক খুশি হয়েছি মা, তুমি যে আমাকে তোমার মাকে কতটা কেয়ার করবে এটা কল্পনার বাইরে ছিল। আমরা স্যাটিসফাইড, অনেক কষ্ট করেছো, এখন যাও রেস্ট করো, আমি আছি তো। অন্তি সত্যিই অনেক হেল্প করেছে আমাকে, ও না থাকলে আমার তো বাজে অবস্থা হতো। থ্যাংক ইউ। শাশুড়ি মায়ের থেকে প্রশংসা পেয়ে অন্তির হৃদয়ের প্রশান্তির ঢেউ খেললেও মন ভরে না খুব একটা। আরও একটু গরম পানি করে খাওয়ালে হয়তো মন পরিপূর্ণ হতো তার, কিন্তু নেভিয়ান সাহেবের কারণে তার হয়ে ওঠে না। সে উল্টো বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায় তাকে। ওপরতলার নিজ ঘরে প্রবেশ করা মাত্র সিক্ত দরজা লাগিয়ে দেয়। চঞ্চল চুরি পাখিটাকে নিজের আয়ত্তে নিয়ে এসে জিজ্ঞেস করে, কি করেছেন আপনি? মায়ের ঠান্ডা লাগলো কিভাবে? আমি তো কিছু করিনি। কিছুই করেননি আপনি? অন্তি না উচ্চারণ করতে ভয় পায় নেভিয়ান সাহেবের সামনে। মনে পড়ে এক নায়ের ফলে পরবর্তীতে কি কি ঘটেছে, আর এখন না বললে যদি বিকল্প পথ খোঁজে কৌশলে মাথা নাড়িয়ে জানে কিছু করেনি। গরম পানি করেছি শুধু। গিজারের সুইচ আপনি বন্ধ করেছিলেন? আমি কিভাবে গিজারের সুইচ বন্ধ করতে হয় জানি। সিক্ত অন্তির দিক হতে দৃষ্টি সরিয়ে চোখ বন্ধ করে ক্ষীণটোট প্রসারিত করে, দীর্ঘশ্বাস ফেলে শীতল কণ্ঠে বলে, আপনি এত দুষ্টু কেন? বারণ করেছিলাম না উল্টাপাল্টা কিছু করতে। অন্তি ঠোঁট কামড়ে হেসে সিক্তের পায়ের উপর পা রাখে। শার্টের ওপরের বোতামগুলো আলতো হাতে খুলে দিতে দিতে বলে, মা থ্যাংক ইউ বলেছে, আমাকে অনেক আদর করেছে, সব ঠিক আছে, বাট ওইটা ভুল, নেক্সট টাইম আর কখনো এসব করবো না। আপনি বুঝে যান কি করে আমি করেছি? তোমার চোখ দেখলে বোঝা যায় যত সব গন্ডগোল সব তোমার সৃষ্টি। বহুত মুশকিল। গোয়েন্দা সংস্থার ঘরণী হয়ে দেখছি জ্বালায় পড়লাম। ধরা পড়ে যাওয়াটা তো ঠিক না, নেক্সট টাইম থেকে আরও সতর্ক থাকতে হবে দেখছি। পারবা না, অন্তি পেরেই ছাড়বে। ভালোবাসা যে কোনোভাবেই আদায় করে নেওয়া যায়, তবে সেটা কাউকে ভালোবাসা দিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে ভালোবাসা আদায় করে নেওয়াটার কৌশলটাই ভীষণ বোকামির। এক্ষেত্রে সেটার স্থায়িত্বকাল খুবই অল্প সময় থাকে। আজ আছে কাল নেই। আমার মনে হয় সুবাহানা মেহবুব অন্তি, দ্য মোস্ট আইকনিক লেডি ইন মাই লাইফ, মোটেও বোকা নয়। সে কখনই আর ওই ওয়ে ফলো করবে না যেটা কিনা বোকামির। শি ইজ টু মাচ ট্যালেন্টেড, সেন্সিবল গার্ল দ্যাট আই নো অফ। মিসেস সিক্ত, আপনি যদি দীর্ঘ সময় ভালোবাসা আর স্থায়িত্বকাল ধরে রাখতে চান, ভালোবাসার কনসিস্টেন্সি বাড়াতে চান, তাহলে টিপস হিসেবে বলবো আপনি ধীরে ধীরে মায়ের সাথে মিশতে থাকুন, আন্ডারস্ট্যান্ডিং পয়েন্টগুলোকে অবজার্ভ করুন এবং নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কমিউনিকেশন ডেভেলপ করুন। আমার মনে হয় এই 3টা কোয়ালিটিস আপনাদের দুজনের সম্পর্ককে সুন্দর ও স্বাভাবিক করবে। তবে ভুলেও রং ওয়েতে যাবেন না যেটা আপনি কালকে করেছেন। কালকের কাজে যেহেতু আপনি মাকে অনিচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে ফেলেছেন, তাই পানিশমেন্টটা অনিচ্ছাকৃতভাবে দিতে হবে আমাকে। আফটার অল, রুলস ইজ রুলস। পানিশমেন্ট হিসেবে আপনাকে মায়ের কাছে সরি এবং ভুল স্বীকার করার জন্য নির্দেশ দেওয়া হলো। অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা করবেন। হ্যাভ এ গুড ডে উইথ এ বান্স অফ লাভ। থ্যাংক ইউ। সদ্য ঘুম থেকে ওঠা রমণী পিটপিট চোখে ঠোঁট নাড়িয়ে চিরকুটখানা শব্দগুলো ভেঙে ভেঙে পড়ে। মুখের ওপর ছড়িয়ে থাকা ছোট ছোট চুলগুলোকে সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নেভিয়ান সাহেবের জারিকৃত বিশেষ নির্দেশনার ওপর, যেটা কিনা অতি দ্রুত কার্যকর করতে বলা হয়েছে তাকে। সময় নিয়ে পুরোটা পড়া শেষ করে সে, অতঃপর চিরকুটটা রেখে চোখ কষলে হাই তুলে উঠে বসে। গালে হাত রেখে খানিকক্ষণের ভাবনায় মশগুল হয়ে উঠতেই কপালে ভাঁজ হয়ে আসে এই ছন্নময়ী রমণীর। সাত সকালে একই বিপদ, শাশুড়িমার সামনে মুখোমুখি হতে হবে তাকে। যদিও সরি বলাটা কঠিন কিছু নয়, কঠিন হচ্ছে সত্য স্বীকারোক্তি দেয়া। শাশুড়িমা শোনামাত্র তাকে নিশ্চিত
ভয়াবহ বকাবকি শুরু করবে, ধমক দিবে। অধিক রাগে খুব সম্ভবত গালে একটা শক্ত করে চড় বসিয়ে দিতে পারে। এত কিছু একসাথে আল্লাহ সহ্য করবে কিভাবে? অন্তির হাতে আপনা আপনি গালের মধ্যখানে চলে যায়। চোখ বুজে কিছুটা ভয়ার্থ ভাব ফুটে ওঠে মুখে। ভুল পথে গিয়ে ভুল কাজের মূল্য হিসেবে তাকে কি তাহলে চর খেতে হবে? এ কেমন বিচার? কিন্তু নেভিয়ান সাহেবের যেহেতু নির্দেশ এসেছে, পালন তো করতেই হবে। এক্ষেত্রে কোনো ছাড় নেই। সে নিজেও অবশ্য কারচুপি করবে না কোনো কিছুতেই, কিন্তু ভয়টা একটু জেঁকে বসেছে এই যা। ভাবনা চিন্তা ছেড়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে। এলোমেলো চুলগুলো আলতো হাতে খোপার ন্যায় পেঁচাতে পেঁচাতে গোলাপি রঙা জানালার পর্দা আলতোভাবে সরিয়ে দেয়। মৃদু অন্ধকারাচ্ছন্ন রুমটা মুহূর্তে হয়ে ওঠে আলোকিত। বেলা বাড়ার সাথে সাথে শীতের আমেজ কমে সূর্যের রোশনাই ধরণীতে ফুটেছে বেশ। নরম হাওয়াকে নিজ ঘরে আমন্ত্রণ জানানোর জন্য অন্তি ঠাঁই উন্মুক্ত করে দেয়। অতঃপর নিজ কাজে যাওয়ার পথে কানে ভেসে আসে নারী কণ্ঠের বেজার কর্কশ ধ্বনি। হুট করে পথ চলা তার থেমে যায়। সঙ্গে সঙ্গে জানালার কাছে আসতেই চোখ দুটো খুঁজে তার উৎসস্থল। উকিঝুঁকি মেরে গার্ডেনের পিছন দিকটা নজরে আসতে শাশুড়িমায়ের অবকায়া ধরা দেয় চোখে। নতজন হয়ে মিসেস আদিবার সামনে দাঁড়িয়ে আছে ওমর আলী, হাতে গাছে পানি দেওয়া স্প্রিংলার। মনে হচ্ছে গার্ডেনের কোনো কাজে সে গড়মিল করে ফেলেছে, যার কারণে শাস্তিস্বরূপ খাচ্ছে বকা। অবশ্য নিত্যদিনই সে কোনো না কোনো একটা ভুল করে, বিশেষ করে বাগানের কাজে। সেদিনই তো কম্পোস্ট সার গাছে গোড়ায় দিতে গিয়ে প্রথম কয়েকটা গাছে এত পরিমাণ দিয়েছিল যে পরবর্তীতে অন্য গাছগুলোর ভাগ্যে তা জোটেনি। এটা বুদ্ধি করে ভাগাভাগি করে যে অন্য গাছগুলো তো দিতে হবে, সেটা তার মাথায় আসেনি। অথচ গলা বুক ফুলিয়ে জাহির করে তার কাজ এবং বুদ্ধি উভয়ই সবার চেয়ে গিয়ে। আপা, আমি হেরে কইছিলাম আস্তে তুলেন ভাই সাহেব, এত জোরে জোরে তুলেন লাগতো ক্যারে? এই উল্টা আমারে ঝাড়ি দিয়ে কয় আমি কি আপনার লন ঢ্যামনা, আস্তে আস্তে তুলুম ক্যারে? আমার কাজ চলবে রকেটের গতিতে লাহান। আলতার কথাতে মিসেস আদিবা ওমর আলীর দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলেন, রকেটের গতিতে কাজ করা আমি পছন্দ করি না। সব কাজ তুমি এত তাড়াহুড়ো করে কেন করো ওমর? একটা কাজও ঠিকভাবে শেষ করতে পারো না। সব কাজ গোলমাল না করলে হয় না। এতগুলো চারা তুলে ফেললে অথচ তুমি টেরি পেলে না। আপা, ভুল করে ফেলেছি, আর হবে না। তোমার ভুল রোজকার দিনের, একটা দিনও তুমি ভুল না করে থাকতে পারো না। এভাবে কাজ করলে হবে? সরি আপা। সরি আপা লাগে না, যেন তো অফিসের বস ইংরেজি ছুড়ায়। ওমর আলী আলতার একের পর এক তির্যক বাণীতে শক্ত গলায় বলে, আপা, এই মেয়ে সবসময় আমার পিছে কাঠি করে, একটু কিছু হলে আপনার কাছে বিচার দেয়। আমি কি ওর মতো অশিক্ষিত যে 14 গোষ্ঠী 64 জেলার ভাষা মিলিয়ে কথা বলবো? আমি সর্বদা শুদ্ধ ভাষায় কথা বলি, আর এটাই ওর গায়ে লাগে। ভুটকা বেটায় কয় কি, আপা দেখতেছন? আমি বলে বেটার পিছে কাঠি করি। ক্যারে ভুটকা, আমি তোর পিছে কাঠি করতাম ক্যারে? আমার কি খাইয়া কাম নেই? কোনকার গায়ের স্মার্ট পোলা তুই? আপা দেখছেন? তুই বলছে আমাকে আপনার সামনে, তো তুমি কইতাম তোরে। আপা, চুপ করবে তোমরা? মিসেস আদিবার জোরালো কণ্ঠস্বরে দুজনে চুপ হয়ে যায় মুহূর্তেই। যে যার মতো নিচু দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে গালাগালি করে একে অপরকে। তোমরা দুজনেই হচ্ছে গন্ডগোলের মাস্টার। একটা কাজও তোমাদের দ্বারা ঠিকভাবে হয় না। সারাদিন শুধু খোঁচাখুঁচি। আমার মাথায় হ্যাং হয়ে যাচ্ছে তোমাদের কাজের ধরন দেখে। এতগুলো ফুলের চারা গাছ তুলেও বিন্দুমাত্র অনুশোচনা নেই। তোমাদের দুজনকে কাজ থেকে ছাঁটাই করব আমি। ওয়েট করো আফা। আমি কি করতাম? এই ভুটকা বাটার শাস্তি আমারে দিতেছেন কির লাইগা? এইটা কইল অন্যায়। আমি ভাই সাহেবের গায়ের মানুষ, ভাই সাহেব আমার রক্তের মানুষ, আমার সাথে কারো তুলনা আমি কইল মাইনে নিতাম না। ভাই সাহেবের দোহাই দিয়ে তো কাজের 12টা বাজিয়ে চলেছ। তোরা দুজন যা কাজ করো, মনিরা তার চেয়ে বেশিও ভালো কাজ করে, ওকে নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু তোমাদের কারবার আমার মাথায় আগুন ধরিয়ে দেয়। কালকে তোমাকে ধনেপাতা তুলতে বলেছিলাম, আর তুমি পুরো গাছ তুলে এনেছিলে। মন তো কাজে থাকে না, থাকে শুধু ঝগড়া গন্ডগোলে। আপা, দুজনের
একজনও কথা বলবে না, আর আমি কোনো কথাই শুনতে ইচ্ছুক না। অন্তি কান খাড়া করে আজকের গোলমালের বিষয়টা বুঝতে চেষ্টা করে। অনেকক্ষণ সময় নিয়ে কিছুটা অনুধাবিত হয় তার আসল ঘটনা। আগাছা পরিষ্কার করতে গিয়ে অর্ধেক ফুলের চারাগাছ তুলে ফেলেছে দ্য গ্রেটেস্ট ওমর আলী। আর এটা নিয়েই বেঁধেছে কলহ, সঙ্গে রয়েছে আলতা রানী। সব মিলিয়ে তার শাশুড়ি মায়ের মেজাজ আজ তুঙ্গে। দূর হতে মুখরেখা দেখে বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছেন তিনি। অন্তির ঠোঁট শুকিয়ে আসে শাশুড়ি মায়ের রাগান্বিত মেজাজে। জানালার পর্দা মুঠো করে চেপে ধরে, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। এই অবস্থায় সত্যি স্বীকারোক্তি, সেই সাথে সরি বলবে কিভাবে? বললেই তো একদম শুলে চড়াবে। চলমান নাটকীয়তার মাঝে মিসেস আদিবার উচ্চস্বরে ধমক কানে পৌঁছাতেই চোখ বন্ধ করে ফেলে চঞ্চলে চুরুই। ঠোঁট কামড়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত মনে মনে করতে থাকে সে। না, আজকে কিছুতেই বলা যাবে না, বললে ওনাদের দুজনের মতো আমাকেও ফালুদা করে ফেলবে। অন্তি খামচে ধরা জানালার পর্দা ছেড়ে দ্রুত চলে যায় নেভিয়ান সাহেবের স্টাডি ডেস্কের সামনে। ডায়েরি হাতে একটা পৃষ্ঠা লিখে দ্রুত বসে যায় কলম নিয়ে লিখতে। মাই অনারেবল হাজব্যান্ড, এক্সট্রিমলি সরি টু সে, আমি আপনার নির্দেশ আজকে মানতে পারছি না, কারণ আমাকে অপোজিট পজিশনে আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত। যে কোনো মুহূর্তে আগুন ধরে যেতে পারে। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নিজের ভুল স্বীকার করা এবং সরি বলা মোটে উপযুক্ত নয়। নিঃসন্দেহে এটা আমার জন্য বিপজ্জনক। আমি চাই না এগিয়ে গিয়ে আগুনের ছ্যাঁকা খেতে কিংবা হাত পা পুড়িয়ে নিতে। তবে জানেন, আফসোস আমার এক জায়গাতেই এত কষ্ট করে বের করা টিস্যু বক্সটা দারুণ কাজে দিল, সেটা আইনগতভাবে বাতিলের খাতায় নাম পড়ে গেল। সত্যি বলতে ওয়েটটা ভুল ছিল, কিন্তু এটা অবশ্যই মানবেন ফিডব্যাক ভালো ছিল। মা এর ঠান্ডা পুরোপুরি কেটে গেছে আমার সেবাতে। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দিস। যাই হোক, আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার নির্দেশের সময়কাল অনতিবিলম্বে 1 সপ্তাহ বাড়ানোর জন্য। এর মধ্যে আবহাওয়া ঠান্ডা হয়ে ঝড় বৃষ্টি নামুক, পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হোক, তখন আপনার নির্দেশ আমি পালন করব। আশা করি পরিস্থিতিটা আপনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। ভালো থাকবেন। টেক লাভ ফ্রম ইয়োর ওয়াইফ। চিঠিখানা লেখা শেষ করে অন্তি সুন্দর করে ভাঁজ করে শিখতের BR1 বইয়ের উপর রেখে দেয়। একটা ছোট্ট সাদা কাগজে ইয়োর অ্যান্সার লিখে তার উপর দিয়ে পেপারওয়েট দিয়ে ভর করে রাখে, যাতে সহজেই চোখে পড়ে নেভিয়ান সাহেবের। অতঃপর উঠে এসে তৎক্ষণাৎ আবার উকি দেয় জানালায়। বিচার সালিশ তখনও চলমান। আলতা নিজের অধিকার আদায় বেশ সোচ্চার হয়ে উঠলেও শাশুড়ি মায়ের ক্ষণে ক্ষণে ধমক পেরে উঠছে না সহজে। অন্যদিকে ওমর আলী নিজেকে করে নিয়েছে আগেই স্যালেন্ডার। কি দরকার ছিল তোর এই কুকাজ করার অন্তি? তোর বিচার তো আরও কঠিন হবে। কুকাজের ভেতর যে ভালো কাজও ছিল সেটা বলছো না কেন? গরম পানির কি কোনো মূল্য নেই? তুমি আর তোমার গরম পানি দুটোই অপদার্থ, এভাবে বলা ঠিক না। শাশুড়িমা আমার হাতে গরম পানি খেয়ে সুস্থ হয়ে উঠেছে। নিজের রোগ সংক্রমণ ছড়িয়ে নিজের প্রতিরোধ করো। বাহ, এটা না হলে অন্তি কি আর উচিত আমার এখন? বিপদের হাত থেকে বাঁচতে হলে বাবাকে জানাও। অন্তি জানালা ছেড়ে লাফিয়ে উঠে দাঁতের নিচে নখখুঁটার মাঝে আতঙ্কিত স্বরে নিজমনি বলে ওঠে, বাবার একমাত্র প্রিয়তমা স্ত্রী আমার শাশুড়ি মা। বাবা যদি জানে তার স্ত্রীর সাথে আমি এই কাজ করেছি, তখন সে আমাকে আরও বেশি বকবে। বলবে, তোমার সাহস কী করে হয় অন্তি আমার ওয়াইফের সাথে এমন পচা কাজ করার? ভয় পাও না একটুও? দাঁড়াও, তোমার নামে আমি মামলা করব। আমি তো নিজেই লেডি মাফিয়া, মামলায় ভয় পাও? তুমি তো নিজেই লেডি মাফিয়া, মামলায় ভয় পাও? পাই না, কিন্তু কাছের মানুষদের দেখে ভয় পাই। তাহলে তুমি একাই ম্যানেজ করো স্টুপিড। কিছু কিছু ভালোর জন্য যে ব্যাড ইফেক্ট থাকে, এটা তার প্রমাণ। সব ভালোই আসলে ভালো না, তুমি ফাইসে গেছো অন্তি। 1 অক্টোবর, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ঢাকা। আমাদের আহামরি চা পাওয়ার কিছু নেই, আমরা শুধু একটা হাসি খুশি মেয়ে চাই, ছেলের জন্য এইটুকুই। বুঝতে পেরেছি, তারপরেও অনেকে তো চায় পুত্রবধূ কিছু না কিছু ক্ষেত্রে গুণসম্পন্ন হোক। এত কেন ভাবছেন আপা? পালককে যে একেবারেই আমরা চিনি না তেমন তো নয়। শাহেদ আপনাদের গল্প সবসময় আমাদের সাথে করে,
সে তার ভাগ্নের জন্য পালককেই সেই শুরু থেকে পছন্দ করে রেখেছিল। এখন যখন শুনেছে আপনারা পালককে বিয়ে দিতে ইচ্ছুক, সে এক প্রকার জোর করে ধরে বেঁধে নিয়ে এসেছে আমাদের। মৃদুস্বরে হাসির আওয়াজ ওঠে। টেবিলের লবি লেভেলে ক্যাফে এরিয়াতে চলছে পাত্রপাত্রী এবং তাদের পরিবারের পরিচয় পর্ব। পালকের বাবা মা উভয়ে উপস্থিতিতে ঘটকালি করেছেন তাদের এক কলিগ ডাক্তার শাহেদ আলমগীর, যিনি কিনা পাত্রের একমাত্র মামা। যেই শুনেছে ডাক্তার মশিউর রহমান সাহেবের কন্যা অনামিকা রহমান পালকের বিবাহ আলাপ চলছে, অমনি নিজের এতদিনের অব্যক্ত ইচ্ছের পরিস্ফুটন ঘটিয়েছেন। নিজ উদ্যোগে হাজার ব্যস্ততার মধ্যেও দুপক্ষকে হাজির করেছেন একসাথে। অনুপস্থিত শুধু পাত্র অফিসের কাজে, দুদিনের ট্রিপে এই মুহূর্তে দেশের বাইরে আছে। শাহেদ, তোর মনে যে এত বড় ইচ্ছে ছিল আগে বলনি কেন? বলবো করে তো বলা ওঠেনি। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি সুযোগের অপেক্ষাতেই ছিলাম। আমার ভাগ্নের জন্য পালককে আমি অনেক আগে থেকেই নির্বাচিত করে রেখেছিলাম। মিসেস রেবেকা গরম কফিতে ছোট করে চুমুক টেনে পালকের দিকে এক নজর তাকায়। মেয়ের হাবভাব তার কাছে ভালো লাগছে না। বিয়ের জন্য উতলা হয়ে ওঠা মেয়ে বিয়ের কথা চললেই কেমন চুপসে যায়, কোনো সারা শব্দ পাওয়া যায় না তার তরফ থেকে। মেয়ে তার আসলে কী চায় এটাই বুঝে উঠতে পারছেন না তারা, অথচ জিজ্ঞেস করা হলে বলে বিয়ের জন্য একদম প্রস্তুত সে। শাহেদ আমাদের মেডিকেল কলেজের বন্ধু, একসাথে আমরা MBBS কমপ্লিট করেছি। ওর সাথে আমার আর পালকের বাবার বন্ডিংটা অনেক পুরনো। তা আপনাদেরকেও আমি আপন ভেবে বলছি, আমার মেয়ের বিশেষ কোনো গুণ নেই। ও সংসারের ডান বামও চেনে না, বলতে পারেন ভীষণ অপটু। আমরা আমাদের প্রফেশনাল লাইফে ব্যস্ত সময় পার করি বেশ, যার কারণে ওকে সেভাবে রান্নাবান্না কিছুই শেখানো পারিনি শেখাতে। আর আমার মেয়েরও শেখার আগ্রহ মাশাআল্লাহ একদম নিচু পর্যায়ে, একটু চটপটে স্বভাবের, তবে ভীষণ বাধ্য। মেয়ে বলে প্রশংসা করছি না, ওর মধ্যে উল্লেখ করার মতো তেমন কোনো গুণ না থাকলেও এমন কিছু গুণ আছে যেটা দিয়ে ও ভালোবাসা আদায় করে নিতে সক্ষম। ও মানুষকে খুব সহজে ভালোবাসতে পারে, খুব সহজে আপন করে নিতে পারে। ওকে খুশি করার জন্য একটু জাস্ট ভালোবাসলেই হবে, আর কিছু চাই না। আমি মা হয়ে এনশিওর করতে পারি আমার মেয়ের মধ্যে কোনো অহংকার আপনারা পাবেন না, ওর চোখে সবাই সমান। পাত্রের মা মিসেস রুমানা হক আলতো হেসে পালকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, দুটো ছেলে, আমার ভীষণ ইচ্ছে ছিল একটা মেয়ের, কিন্তু সেই ইচ্ছে পূরণ হয়নি। আমি সবসময় চেয়েছি আমার পরিবারের এমন একটা মেয়ে আসবে যে কিনা আমার মেয়ে হবে, চটপটে চঞ্চল হবে, যার মুখরতায় আমার নীরব বাড়ি পরিপূর্ণ হয়ে উঠবে। ব্যাস এতটুকুই চাওয়া ছিল। আমি সাহেবকে সবসময় বলতাম আমার বড় ছেলের জন্য একটা প্রাণচঞ্চলা মেয়ে খুঁজে দিবে। এই নীরব একাকী বাড়ি আমার ভালো লাগে না। আমি নিজেও ছোটবেলায় ভীষণ দুরন্ত ছিলাম কিনা। শেষের কথায় আবারও মৃদু ছন্দে হাসি বয়ে যায় সবার মুখে। শাহেদ আলমগীর সাহেব প্রফুল্ল গলায় বলেন, দেখেছ রেবেকা, আমি মোটেও বানিয়ে বলিনি। মশিউর আমার কথায় বিশ্বাস করলেও তুমি তো আমার কথায় বিশ্বাসই করনি। আপার মুখে শুনে এবার বিশ্বাস করলে তো আপা আসলে কেমন মেয়ে চায়। মিসেস রেবেকা নরম হেসে বললেন, হ্যাঁ করলাম, আর এটা সত্যিই অবিশ্বাস্য। এই জেনারেশনে এখনও এমন ভালো মানুষ পাওয়া যায়। নিঃসন্দেহে বলতে পারি যদি এখানেই ফাইনাল হয়ে যায় তাহলে আমার মেয়ে খুবই ভালো শাশুড়ি পেতে চলেছে। আমাদের দিক থেকে কথা ফাইনাল করতে কোনো সমস্যা নেই, আপনারা শুধু আপনাদের মতামত জানাবেন কাইন্ডলি। পাত্রের বাবা নাফিউল হকের কথায় মশিউর সাহেব পালকের দিকে তাকিয়ে বলেন, আমরা কি ফাইনাল করতে পারি? তোমার কি কোনো আপত্তি আছে? পালক অশান্ত মনে হাতের মুঠো পাকিয়ে নীরব হয়ে থাকে। চলমান সময় এবং কথাগুলো তার কাছে ভীষণ অস্বস্তিকর লাগছে। কেন লাগছে জানে না, তবে তার কোনো আপত্তি নেই, সত্যি কোনো আপত্তি নেই। তারপরে সহজ স্বীকারোক্তি দিতে তার বুক কাঁপছে। মনে হচ্ছে হ্যাঁ বললেই তার ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাবে। সে অনুভূতি শূন্য হয়ে পড়বে, ভালোবাসা শব্দটাকে হারিয়ে ফেলবে চিরতরে। পালকের মৌনতায় মিসেস রেবেকা মশিউর সাহেব চিন্তিত হয়ে ওঠেন। একে অপরের মুখ চাঁচি করে মেয়ের ভিতরে চলমান অবস্থা বুঝতে চেষ্টা করলে ব্যর্থ হন তারা। মেয়ে আসলে কী চাইছে কিছুই বুঝতে পারছেন না। এদিকে এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে এখন নারাজ তারা।
তাদের উড়নচণ্ডী মেয়ের জন্য এর চাইতে ভালো বিয়ে পাওয়া আর কখনোই সম্ভব হবে না। পালক মুখ তুলে তাকায় মায়ের দিকে, শান্ত গলায় বলে, আমি একটু পরে জানাতে পারি কি আমার মতামত? আই নিড সাম প্রাইভেট টাইম, নট মাস, জাস্ট লিটল। মিসেস রেবেকা উত্তর দেওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক করতে জনাব শাহেদ হালকা গলায় বলেন, শিওর। তবে তোমার মতামত যদি পজিটিভ আসে তাহলে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু এঙ্গেজমেন্ট হবে। পালক সৌজন্যমূলক হেসে উঠে দাঁড়ায়, ফোনটা হাতে নিয়ে সরাসরি চলে যায় হোটেলের একুয়া ডেকের কাছে। খোলা আকাশের নিচে একটু একা সময় কাটানোর প্রয়োজন এই মুহূর্তে। নিজেকে আরও সংবরণ করতে হবে, বুঝাতে হবে এমন দোটানা মন নিয়ে নতুন জীবনে পা রাখা ঠিক নয়, আর এতটা প্রশ্রয় দেওয়া উচিত নয় আবেগকে। সময়ের পাল্লায় কিছুটা মুহূর্ত পার হয়ে যায়। পালক চুপচাপ দাঁড়িয়ে থেকে অদূরে নীল আকাশের গুঁড়ো গুঁড়ো সাদা মেঘের ভেসে যাওয়া দেখে। বিভাগী মানুষটাকে বাগে আনতে কত প্রচেষ্টা তার। মানুষকে ভালোবাসা খুব সহজ, কিন্তু তাকে ভোলা ভীষণ কঠিন। কি এমন ভালোবাসা যার নেই কোনো রং, নেই কোনো আমেজ, অথচ তার জন্য এই নারী দিব্যি মনটাকে করেছে ক্ষতবিক্ষত। হোয়াট এ কোএক্সিডেন্ট, এখানেও তোমার সাথে দেখা, মাই গড। সুরেলা কণ্ঠ শ্রবণ হতেই পালক ঘাড় ঘুরায়। কালো রঙের মিডি স্কার্ট সঙ্গে হোয়াইট শার্ট পরনে রমণীকে দেখা মাত্র কপাল তার হালকা ভাঁজ হয়ে আসে। মুখ ফুটে প্রত্যুত্তর করার আগেই করা লিপস্টিক স্টাইলিশ লুকে সুহা তার সামনে এসে দাঁড়ায়। বাঁকা হেসে আপাদমস্তক চোখ বুলিয়ে বলে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নাইস একা এসেছ। হোয়াট ডু ইউ মিন? নাথিং, জাস্ট কিউরিসিটি। আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি টু সে। সুহা ঠোঁট কামড়ে হাসে, মাথা নাড়িয়ে শেষাত্মক স্বরে বলে, বুঝতে পেরেছি, নতুন কাউকে আমদানি করছো নিশ্চয়ই। কাজ নেই তোমার, যে কাজে এসেছো সেই কাজে করো। আমাকে নিয়ে এত কেন মাথা ব্যথা তোমার? যে সে পড়ে কথা বলতে আসছো, রাখছো কেন সুইটি? আমার তোমাকে দেখে ভীষণ করুণা হয়, তো তাই যে সে পড়ে কথা বলতে আসি। ইস, নাফিজের কাছে পাত্তা না পেয়ে খুব কষ্ট পেয়েছিলে তাই না? তাই তো 2 দিন না যেতেই নতুন কাউকে আমদানি করে সরাসরি হোটেলে চলে এসেছো। ইউ আর সো অ্যাডভান্স। পালকের মুখরেখা শক্ত হয়ে ওঠে, দাঁতে দাঁত চেপে নিজেকে ধাতস্থ করে বলে, তুমি যেতে পারো সুহা। তোমার সাথে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। এত তাড়াতাড়ি ইচ্ছে ফুরিয়ে গেল তোমার? এই এক টপিকে আর কত জল ঘোলা করবে তুমি? আমি কি তোমাদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট করেছি যে তুমি আমার পিছু ছাড়ছো না? যখন যেখানে পাও এই এক টপিক টেনে তুলে আনো। তোমার মুখে কি অন্য কোনো কথা আসে না? সুহা বিদ্রুপ হেসে উড়িয়ে দেয় পালকের কথা। মানুষ খোঁচানো স্বভাবটা তার দারুণ লাগে। কটাক্ষের সুর তুলে বলে, আমি যত খুশি ততবার বলবো। ডু ইউ হ্যাভ এ প্রবলেম? তোমার মেন্টালি এতটা লো আমার জানা ছিল না। মেন্টালিটি? উপস, অন্যের বয়ফ্রেন্ডকে ভালোবাসা খুব উঁচু মেন্টালিটির মধ্যে পড়ে বুঝি। আই ডোন্ট নো তুমি ভালোবাসাটাকে আসলে কিভাবে দেখো। মনে হচ্ছে এটা তোমার কাছে ভীষণ প্রাইসলেস। অন্যের অনুভূতিকে সম্মান দিতে শেখো যতক্ষণ না পর্যন্ত সেটা তোমার কোনো ক্ষতি করে। আমি নিজেই আনকমফোর্টেবল ফিল করি তোমার কথায়, বাট কেন জানি তুমি এটা ফিল করো না। এসব চিপ বিষয়ে আমি সুহা আনকমফোর্টেবল ফিল করি না। পালক তাচ্ছিল্যে হেসে ধীর গলায় বলে, শপিং তো করো। তো শপিং মলে এমন কিছু জিনিস থাকে জানো যেগুলো অনেকেই পছন্দ করে, কিন্তু সবাই পারচেস করতে পারে না। একটাই থাকে এবং সেটা একজনই শুধুমাত্র পারচেস করতে পারে। বাকিরা যারা পছন্দ করে তাদের তো ভাগ্যে থাকেন না, তো কেনার মতো সামর্থ্য হয়ে ওঠে না। তাই বলে কি তাদের চাওয়াটাকে ছোট করে দেখার হয়ে আছে? তুমি কি তাদের প্রশ্নবিদ্ধ করতে পারবে? হ্যাঁ পারো, তখনই যখন দেখবে তোমার কেনা জিনিসটাকে তারা জোরপূর্বক নিজের বলে দাবি করছে বা ছিনিয়ে নিচ্ছে। সেম ব্যাপারটাতে তোমার, আমার আর নাফিসের মধ্যে কল্পনা করো। আমি কি সত্যি এমন কিছু করেছি? তোমাদের 6 বছরের রিলেশন, সেখানে আমি 2 দিনের কেনাকে প্রশ্নে ওঠে না তোমাদের মধ্যে যাওয়ার। আমি তো বারবার বলছি আমি জানতাম না। আমি রিগ্রেট পর্যন্ত ফিল করেছি, সরি বলেছি, তাতেও তুমি ক্ষান্ত হচ্ছ না। হোয়াই? ইন্টেনশন কি তোমার? নন সিরিয়াস গার্ল দেখি ভালোই লেকচার দিতে পারে, শুনে খুশি হলাম। এত অহংকার ভালো না, মাটিতে পড়তে সময় লাগবে না। হেই পিকো, লেটস গো ইয়ার। আর কত লেট করবা? দুজন রমণীর চলমান উত্তপ্ত বাক্যের মধ্যে হুট করে আগমন হয় একজন পুরুষের। শর্ট প্যান্ট, মিক্সিং ফ্লোরার প্রিন্টের হাফহাতা শার্ট,
চোখে সানগ্লাস পরনে লম্বাটে পুরুষটা সুহার কাছাকাছি এসে থিতু হতেই পালকের দিকে তাকে বলে, হু ইজ শি? সুহা ব্যঙ্গাত্মক স্বরে বলে, সেকেন্ড হ্যান্ড। উপস, আই সি। সুন্দর না? পুরুষটা সুহার গা ঘেঁষে সম্মোহনী দৃষ্টিতে তাকে বলে, তোমার চেয়ে নয়। ও সো কিউট বাই দ্য ওয়ে পালক, মিট মাই বেস্ট ফ্রেন্ড রবিন। পালক একরাশ অরসিনী আর চোখে পুরুষটাকে দেখে, ঠোঁটের কোণে ঈষৎ তাচ্ছিল্য মাখা হাসি ফুটিয়ে বলে, গরিবের রবিনহুডের সাথে মিল করার ইচ্ছে নেই। সরি, তোমার যেহেতু বেস্ট ফ্রেন্ড তুমি মিট করো বেশি বেশি। ইউ গুড বাই। মুখের ওপর জবাব দিয়ে হনহনি হাঁটা ধরে পালক। যেতে যেতে ফোন করে তার মা মিসেস রেবেকাকে, স্পষ্ট স্বরে বলে, মামনি ওনাদের তুমি কনফার্ম করো। আমি রাজি। শিওর তুমি? হ্যাঁ। আচ্ছা বাট কোথায় তুমি? একসাথে লাঞ্চ করে আসো। আসছি। কানাতে ফোন নামিয়ে পালক হোটেলে লবির দিকে হাঁটা ধরে। কাছাকাছি যেতে হঠাৎ কি মনে করে তার পা থেমে যায়। মস্তিষ্ক শুরু হয় বেকার বিগ্রহ। মনের মধ্যে বাঁচতে থাকে সন্ধিহান এক সুরদাত, আমার কি? যার যা ইচ্ছে করুক, 6 বছর রিলেশন নিশ্চয়ই এতটা ঠুনকো হবে না। নিজেকে বুঝিয়ে সুঝিয়ে পালক আবার হাঁটা শুরু করে। কয়েক হাত মাত্র দূরত্বে মামনি বাবাসহ নতুন করে হয়ে যাওয়া অতিথিদের চোখে পড়ে তার। সবাই লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছে। শায়দ আঙ্কেলের আমন্ত্রণেই মূলত তারা আজকে এখানে আসা। কোয়ালিটি টাইম পার করার জন্য একটু অন্যরকম পরিবেশ সিলেক্ট করেছেন উনি নিজেই। পালক যত এগোতে থাকে তার ভিতরে অস্থিরতা ততই বাড়তে থাকে। নিজের আচরণ নিজেই বিরক্ত হয়ে ওঠে সে এক পর্যায়ে। অন্য কারো ব্যাপারে এত আগ্রহ ঠিক নয়, এটা জেনেও পিছপা হতে পারে সে পারে না। সুহার লাগামহীন কথা কষ্ট দিল। মনের বিরুদ্ধে গিয়ে নিজের গতিপথ পরিবর্তন করে সে। চোখের পালকে ছুটে যায় রিসেপশন এরিয়াতে। সরি ম্যাম, এইভাবে কারো পার্সোনাল ইনফরমেশন দেওয়া আমার প্রেফার করি না, এটা আমাদের রুলসের মধ্যে পড়ে না। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পয়েন্ট, দ্যাটস টোটালি ওকে, বাট আমি একটু বিপদে পড়ে আপনার কাছ থেকে সাহায্য চাইছি। আমি কিভাবে বিশ্বাস করব আপনাকে? যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন তো দায়ভার আমার উপর এসে পড়বে। আমি আপনাকে কথা দিতে পারি কোনো দুর্ঘটনা ঘটবে না, আমি জাস্ট ইনফরমেশনটা কালেক্ট করব, এর বাইরের কিছু না। সরি ম্যাম, এটা সম্ভব নয়। পালক দীর্ঘশ্বাস ফেলে শুকনো ঠোঁট ভেজে নিজেকে দমিয়ে স্থির গলায় বলে, এমন বলুন টিপসের। সাদা শার্ট কালো টাই পরনে রিসেপশনিস্ট আশেপাশে তাকায়, নমুজ গেলে হেসে বলে, কি বলছেন ম্যাম? আমরা এসব করি না। আমি জানি আপনারা এসব করেন না, আপনারা এসব করতেই পারেন না। এমন বলুন শুধু ম্যাম। আপনাকে মানানোর সময় আমার নেই ভাই, আমার যেতে হবে হোটেল ম্যানেজমেন্ট বিষয়, এসব আমাদের চেনা। নিউ কামার ভাববেন না। ছোট থেকে দেশ বিদেশে ঘুরে বেড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে, কোথায় কি চলে না চলে মোটামুটি সব কিছু জানা হয়ে গিয়েছে, সো প্লিজ। পালকের ধারালো কণ্ঠে রিসেপশনিস্ট গলার টাই টেনে জোরপূর্বক হেসে বলে, 2000 টাকা হলেই হবে ম্যাম। গুড, কাজটা করুন আগে। জি ম্যাম, আমি এখনই চেক করে দেখছি, জাস্ট এ ফিউ মিনিটস। ওকে। রিসেপশনিস্ট লোকটি তাড়াহুড়ো করে চলে যায় তার ডেস্কে। ল্যাপটপে ঘাটাঘাটি করে বের করতে থাকে কাঙ্ক্ষিত ইনফরমেশন। পালক দুহাত বুকের সাথে ভাঁজ করে স্থবির দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। জানে না কি সত্যের মুখোমুখি হতে যাচ্ছে সে। ম্যাম, নামিরা, জেভিন, সুহা, রবিন, দিলশান ওনারা 1 নাইট স্টে করবেন আজকে। রুম নাম্বার 460, ফ্লোর নাম্বার 2। রাতের কথা শোনা মাত্র পালক হাত ছেড়ে ডেস্কের কাছে এসে দাঁড়ায়। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকে বলে, রাতে? জি ম্যাম। আর একটা রুম নাম্বার কত? সরি ম্যাম, ওনারা একটা রুমে বুক করেছেন। পালকের মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে যায়। হাতের লোম জেগে ওঠে মুহূর্তেই, শুকনো ঠোঁট আর খড়খড়ে হয়ে ওঠে। এক লহমায় সিক্ত আর অন্তির রিসেপশনে নাফিজের হাসিটা তার চোখের সামনে ভেসে ওঠে। সুয়ের সাথে কাপল পিক তোলার সময় সেই হাসিটা অনেক দূর হতে নিজ চক্ষু কোটরে বন্দি করে নিয়েছিল সে। অজানা কারণে বুকটা তখন হাহাকার করে উঠেছিল। ম্যাম, আর কিছু? সমুদায় ভাবনা ছেড়ে পালক নিজেকে নিয়ন্ত্রণ করে নেয়। জড়িয়ে আসা কণ্ঠে উন্মুক্ত করে বলে, ওনারা কি আগে কখনো এসেছিলেন এখানে? আপনি কি সার্চ করে দেখতে পারবেন? যতটুকু মনে পড়ে ম্যাম, গত মাসেও হয়তো ওনারা এসেছিলেন। নাম দেখে মনে হচ্ছে আমি ওনাদের ডাটা এন্ট্রি করেছিলাম এর আগে। ও আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিন, আপনার অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করে দিচ্ছি। টাকা পয়সার ঝামেলা মিটিয়ে পালক চুপচাপ হাঁটা ধরে তার গন্তব্যে। নিজের চোখকে অবিশ্বাস্য লাগছে। মনের ভেতর প্রশ্ন তোলা ভাবনাগুলো ভাবতেই তার ঘৃণা লাগছে। সোয়াকে সে খারাপ ভেবেছিল, মেন্টালিটি নিচু ভেবেছিল, কিন্তু এতদূর কল্পনা ভাবেনি। 6টা বছর ভালোবাসার আড়ালে শুধুই কি ধোঁকা ছিল? অগোছালো মনটা নাফিজের প্রতি একটু নরম হতেই তৎক্ষণাৎ সিক্ত হয়ে ওঠে সে। দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, হাদারাম একটা, গার্লফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকে নিয়ে দেশ স্বাধীন করে ফেলেছে,
এদিকে এই ব্যাটা এখনো বসে বসে বিয়ের স্বপ্ন দেখছে। দেখতেই থাক তুই, এমন ছ্যাঁকা আসছে তোর সামনে, সি। ওদিকে মহারানী তো বেস্ট কাপলের অ্যাওয়ার্ড নিতে মরিয়া, অসভ্য বেয়াদব মেয়ে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই নতুন গল্প এসে গেছে। আপনারা যারা নতুন গল্প এখনও দেখেননি, প্লিজ নতুন গল্প দেখে আসুন এবং এই ভিডিওটার ইন্ড স্ক্রিনে নতুন গল্পের লিঙ্ক থাকবে, দেখতে পারেন। আসসালামু আলাইকুম।